হুট করেই আকাশটা মেঘলা হয়ে গেল। ঘন হয়ে ধেয়ে আসতে লাগল মেঘপুঞ্জ, এমন ধুলো ওরা বাতাসের মাঝে বৃষ্টি তেমন একটা হয় না। কিন্তু ইমানকে বোকা বানিয়ে দিয়ে ঝুমঝুম করে রেইনফল হল। নিউ ইয়র্ক রেইনফলের চেয়ে স্নোফলের জন্য বেশি ফেমাস, তার মানে এই না যে নিউ ইয়র্কের বৃষ্টি সুন্দর না। অপূর্ব সুন্দর করে বৃষ্টি নামে এখানে, স্বচ্ছ, টলটল, পরিষ্কার বৃষ্টি দেখামাত্র ভিজতে মন চায়। ইমানের রুমের উইন্ডো খোলা আছে হাট করে। বৃষ্টির ফোঁটা এসে রুমের এক ভাগ ভিজিয়ে দিয়ে যাচ্ছে, সে বেডে বসে লাইট নিভিয়ে দিল। নিশ্চুপ লোকালয়ে বৃষ্টি পড়ার শব্দ অন্য এক ভুবনের স্বাদ দেয়। মনে হবে কোনো বনোরণ্যের মাঝে বসে আছে সে। লাইট নিভিয়ে দেওয়া সত্ত্বেও তার রুমে কেউ প্রবেশ করে। এখানে লাইট বন্ধ করে রাখলে কেউ আর ডিস্টার্ব করে না। আজ ব্যতিক্রম হল যেন, কেউ দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকে। তার পায়ের শব্দ ইমানের কানে এলো। অবশেষে ছায়ামূর্তি বলে উঠে, মিস্টার খান, আপনি কি একটু বেশি সিক? ইমান সচকিতে উঠে এবং হালকা গলায় বলে, সামান্য সিক। রেস্ট নিলে সেরে যাবে। সে এগিয়ে এসে তার সামনে দাঁড়াল। ইমান একবার চোখ তুলে তাকাল এবং সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে নিল। জুই জানালার দিকে তাকিয়ে বলে, বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে তো। ভিজুক। জুইয়ের কি যেন হল। ইমানের চোখের দিকে তাকিয়ে কিছু বুঝার চেষ্টা করল। এরপর সে চেয়ার টেনে এনে ইমানের মুখোমুখি বসে মিষ্টি গলায় বলে, মন খারাপ কি জন্য? ইমানের জুইয়ের কথায় হোঁচকচিয়ে যায়। এতক্ষণ পর সে নিজে উদাসীন থাকার কারণ ধরতে পারল। তার আসলে মন খারাপ। এই সামান্য বিষয়টি মাথায় আসেনি। সে জুইয়ের দিকে তাকিয়ে বলে, কিভাবে বুঝে গেলে? আমি নিজেই তো ধরতে পারছিলাম না। মন খারাপ হলেও বুঝো না? প্রথমবার মন খারাপ হলো সেজন্য বুঝিনি। যদি কখনো মন খারাপ হয়, সঙ্গে সঙ্গে বুঝে ফেলব। জুই ঠাট্টা করে বলে, এমন হলে তো ফার্স্ট টাইম প্রেমে পড়লে টের পাবে না। ইমান তার দিকে অবাক হয়ে তাকাল। জুই প্রশ্ন করে, তোমার কি মাথা ব্যথা? না। একবার বললাম তো। বাই দ্য ওয়ে, তুমি কিভাবে জানলে আমি মাইগ্রেন নিয়ে সার্চ দিয়েছি? তোমার উপর এফবিআই গিরি করি স্যার। মজা করো না। মুডে নেই। জুই তার চুলগুলো পলিটেল করার চেষ্টা করতে করতে বলে, তোমার ফোনের স্ক্রিনে দেখেছি। সুইচ অফ না করেই ফেলে রেখে গিয়েছিলে। ওহ। মাথা ব্যথা না হলেও তোমাকে সিক দেখাচ্ছে। তখন হুড়মুড় করে বাতাস বইতে লাগে। গায়ে কাটা দেওয়ার মতো শীতল বাতাস। এ বাতাসে মনে হয় সব উড়ে নিয়ে যাবে। জুইয়ের চুলও বেশ ভালোভাবেই উড়াউড়ি শুরু করল। ঘর ক্রমশ অন্ধকার হতে লাগল। অবশ্য বাইরে থেকে আলো আসছে। কিন্তু পর্দার বেসামাল নড়চড় যখন তখন অন্ধকারের আগমন ঘটাচ্ছে, ইমান সেজন্য বাতি জ্বালিয়ে দিল। হলদে রঙের আলো নির্গত হয় এই বাতি দিয়ে। হালকা টিমটিম চোখ না লাগার মতো এর ভোল্টেজ। এই বাতির নিচে কিছুক্ষণ শুয়ে থাকলেই ঘুম পাবে ভীষণ। বাতি জ্বালানোর সাথে সাথে জুইয়ের মুখশ্রী দৃশ্যমান হল। মেয়েটার চেহারায় লাবণ্যতায় ঘেরা, টানা টানা চোখে যখন তাকায়, মনে হবে সে মনের ভেতরটা পড়তে জানে। সে আপাতত ব্যস্ত তার চুল নিয়ে। ব্রাউন কালার করা চুলগুলোকে একসঙ্গে বিন্যস্ত করে ঝুঁটি করতে গেলে ইমান বলে উঠে, চুল খোলাই রাখো। জুই ভ্রু কুঁচকে তাকালো তার পানে। ইমান জানালার ফাঁক গলে কিঞ্চিত আকাশটুকরোর দিকে তাকিয়ে বলে, এমন হাওয়া বাদলের দিনে চুলগুলোকে ছুটি দাও। উড়াউড়ি করুক। তুমি বাতাসের প্রকটে উড়ন্ত এলোমেলো চুলের ঝাপটা উপভোগ করো। ওকে। ইমান আনমনে বলে উঠে, আমি আমার প্রেয়সীকে কোনো দিন এমন বৃষ্টির দিনে চুল বাঁধতে দিব না। বাতাসে চুলের দুষ্টুমির জন্য যতবারই সে বিরক্ত হবে, ততবারই আমি তার কপালে চুমু দিব। লাইনটা বলেই ইমান ভীষণ অপ্রস্তুত বনে যায়।
জুইয়ের সামনে এমন কথা বলা একদম ঠিক হলো না। সাধারণত কাজের কথা ছাড়া এমন বেখাপ্পা কথাবার্তা সে বলে না, কিন্তু জুইয়ের বিপরীত। অনর্গল কথা বলে যাবে তার সাথে। কোনো সমস্যা ফেস করলেই তার কাছে আসবে। ইমান অবশ্য মনপ্রাণ দিয়ে জুইয়ের মঙ্গল কামনা করে। মেয়েটা খুব ভালো। জুই যেন তার কানকে বিশ্বাস করতে পারছে না, মানে মিস্টার খানের মুখ দিয়ে এমন কথাও বের হয়, এই প্রথম প্রেম ভালোবাসা নিয়ে সে তার সঙ্গে কথা বলছে। সেই সাথে জুই আরেকটা বিষয় নিয়ে খুব উত্তেজিত। মিস্টার খান তো তাকে চুল বাঁধতে বারণ করল, আবার বলছে নিজের প্রেয়সীকে কোনো দিন এমন ওয়েদারে চুল বাঁধতে দিবে না, তবে কি তাকে ইন্ডিকেট করল? উফ, এই ইমান এত কমপ্লিকেটেড কেন? দুইজনের মধ্যেই নীরবতা। জুই সর্বপ্রথম মৌনতা ভেঙে বলে, তোমার আসলে মনের অসুখ হয়েছে। মনকে খুশি রাখতে হবে। চল হাঁটতে বের হই। তোমার এমন আবহাওয়ায় হাঁটতে নিশ্চয়ই ভালো লাগবে, সতেজ লাগবে। ইমান বলে, আজ না, আরেকদিন যাব। আরেকদিন কি তোমার মন খারাপ থাকবে? কাম অন, প্লিজ। অগত্যা সে উঠে দাঁড়িয়ে ট্রাউজার চেঞ্জ করে নিল এবং নিচে নেমে যায়। জুই তার আগেই নিচে নেমে গেছে। সে যখন করিডোর বেয়ে সদর দরজার সামনে আসলো, তখন জুই ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তারা বেরিয়ে গেল। হাসনাহেনা একবার তাদের যাওয়ার পানে তাকিয়ে কাজে মনোযোগ দিল। রাস্তায় বেরিয়ে আসলেই ইমানের সতেজ লাগা শুরু করল। স্নিগ্ধ শীতল আরামদায়ক বাতাস এসে গায়ে ধাক্কা লাগল। চারপাশ নিরিবিলি। কয়েকজন রেইনকোট পরে হেঁটে যাচ্ছে। দ্রুত গতিতে গাড়ি পার হচ্ছে। ইমানরা মেইন সিটিতেই থাকে, তবে তার বাসা মেইন রোড থেকে 10 মিনিটের হাঁটাপথ। জুই একটামাত্র ছাতা নিয়ে বের হয়েছে, আর বাইরে বেশ ভালোই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখনো, সামান্য হাঁটলেই গা ভিজে যাবে। জুই ছাতা মেলে ধরে ইমানের জন্য অপেক্ষা করল। ইমান ইতস্তত করে হলেও জুই সঙ্গ নিল। দুজনে একটা ছাতার নিচে দাঁড়িয়ে হাঁটা ধরে সামনের দিকে। দুইজন নিঃশব্দে হাঁটছে। পরিষ্কার রাস্তায় কোথাও বৃষ্টির পানি জমে নেই। অদৃশ্যমান ড্রেনের মাধ্যমে পানি নিষ্কাশন হচ্ছে। বিশাল উঁচু ভবনগুলোর মাঝের রাস্তার দুই ধারে গাছ আর গাছ। গাছে বৃষ্টির পানি পড়ায় পাতাগুলো যেন আরো ঝকঝকে তকতকে হয়ে উঠেছে, কোনো দিকে এক বিন্দু ময়লা কিংবা নোংরা নেই। চোখে আরাম দেওয়ার মতো দৃশ্য। ইমান চলতে চলতে একবার জুইয়ের দিকে পরখ করল। ও এমন পরিবেশ দারুণ উপভোগ করছে। সত্যি বলতে ঘন ধূসর মেঘের নিচে এমন মণিমুগ্ধকর বাতাস, সঙ্গে ল্যাম্পপোস্টের হলদে আলো, বর্ণনার বাইরের মুহূর্ত যেন। সে বলে উঠে, জানো বাংলাদেশে যখন বৃষ্টি হয় তখন একদম মেঘ ভেঙে বৃষ্টি নামে। মুষলধারে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়। একবার কি হলো জানো? বৃষ্টির মধ্যে গাড়ি বের করে বেকায়দায় পড়ে গেলাম। রাস্তায় এত পানি জমে গেছে যে ইঞ্জিনে পানি ঢুকে গেল। গাড়ি আর স্টার্ট হয় না। জুই অবাক হল। রাস্তায় পানি জমার চিন্তা তার মাথায় কোনো দিন আসেনি, আর বৃষ্টির পানি ইঞ্জিনে ঢুকা। বাপরে, কি ভয়াবহ ঘটনা! সে চোখ বড় করে বলে, ডেঞ্জারাস ব্যাপার তো। অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে? আরে ধুর, বাংলাদেশে এসব কোনো ব্যাপার না। এত বৃষ্টির মধ্যে বের হওয়ার দরকার কি ছিল? ইমান উত্তর দিল না। কি বলবে সে? কাজী ডাকতে গিয়েছিল। জুই অবশ্য আর ঘাটাল না। তারা মেইন রোডের দিকে এসে গেছে। মেইন রোড ধরে একাধারে বেশ কিছু শপ আছে। সবার আগে তার চোখে পড়ল আইসক্রিম পার্লার। আচানক তার আইসক্রিম খেতে ইচ্ছা করল। ক্রেভিংস উঠল খুব। এমন ওয়েদারে আইসক্রিম খাওয়া ডিমান্ডেবল। সে তার ইচ্ছে প্রকাশ করে বলে, চল আইসক্রিম খাই। ইমাম হতভম্ব হয়ে বলে, এমন ঠান্ডা পরিবেশে কেউ আইসক্রিম খায়? আমরা আইসক্রিম লাভাররা খাই।
তুমি খাও। এখন আইসক্রিম খেলে আমার টনসিল ফুলে যাবে। জুই তাকে আর জোরাজোরি করল না। সে একটাই বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম কিনল। এবারে ছাতা ধরল ইমান। জুই আইসক্রিম খাচ্ছে। তারা ফিরে আসছে। উল্টো পথ ধরল। 2 মিনিট হাঁটার পর জুই তার মুখের সামনে আইসক্রিম ধরে বলে, টেক আও বাইট। এর আগে বহুবার জুইয়ের সঙ্গে ফুড শেয়ার করেছে সে। তাই কোনো বাহনা না দিয়ে ইমান জাস্ট একটা বাইট নিল। আইসক্রিম খেয়ে সে জুইকে ফেরত দিল। জুই তার আড়ালে ওই জায়গায় একটা বাইট বসাল, যে জায়গা থেকে ইমান মাত্র বাইট নিল। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে আইসক্রিম খাওয়ার অভিজ্ঞতা এই প্রথমবার হল ইমানের। বিষয়টা মজার অনেক। তার কেন যেন মনে হল এই জায়গায় মীরা থাকলে অনেক বেশি মজা পেত মেয়েটা। না জানি অসুস্থ অবস্থায় ঠিকঠাক কিছু খেতে পারছে কিনা। কি ভাবছ? ইমান থেমে গিয়ে দূরের সুউচ্চ বিল্ডিংয়ের দিকে তাকিয়ে বলে, একজনের কথা ভাবছি। সে অসুস্থ। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি। ইমান পুনরায় উদাস হয়ে পড়ে। জুই ব্যাপারটা খেয়াল করল। মিস্টার খানের খুব কাছের কেউ অসুস্থ কি? ইমানের বাসার সামনে এসে দুজনই থামল। ইমান বাসায় ঢোকার আগে জুইকে বলে, থ্যাংক ইউ জুই, বিশ্বাস কর এখন অনেকটা হালকা লাগছে। কালকে দেখা হবে অফিসে। বাই। জুই ছাতা হাতে তার বাসার দিকে হাঁটা ধরল। ইমান একবার তাকে দেখেই ভেতরে ঢুকে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে সে ফোন হাতে নিয়ে বসল। অনেক ভাবার পর সে সোনালি আপুকে সরাসরি কল দিল। আপু 3 বার রিং হওয়ার পর ফোন ধরে বলে, নিউ ইয়র্কবাসীর আমার কাছে কি? ইমান চুপ করে থাকল। সকালে তাকে ইগনোর করাই আপু রেগে আছে বোধহয়। ইমান এসব তোয়াক্কা না করে বলে, মাইগ্রেন হলে কালিজিরার গন্ধ নাকে নিলে রিলিফ পাওয়া যায়। এটা আমাকে বলে লাভ কি? কোনো লাভ নাই তোমার। তাহলে আমাকে কেন বলা হচ্ছে? যার মাইগ্রেনের ব্যথা উঠছে তাকে গিয়ে বল কালিজিরার গন্ধ নিতে। তুমি বলে দিও। তুই বললে কালিজিরা কাজ করবে না? ইমান ফোঁস করে শ্বাস ফেলে বলে, এত প্যাঁচাও কেন? তুই প্যাঁচাস সবকিছু। কি সমস্যা তোর? মীরা কত আপসেট হয়ে আছে। বেয়াদব একটা। তুই মীরাকে কল দিস না কেন? ইমান 2 মিনিট চুপ থেকে বলে, ঝগড়া হয়েছে। আপুর সঙ্গে কথা বলে ফোন রাখতেই বাংলাদেশি নাম্বার থেকে কল আসে একটা। সে মনে মনে খুশি হল। মীরা কল দিতে পারে। তার উচিত কল দেওয়া। সে এত পথ পাড়ি দিয়ে এলো, শক্রু হলেও অন্তত একটা কল দিয়ে খোঁজ নেওয়া মানবিকতার মধ্যে পড়ে সে এক বুক আশা নিয়ে ফোন রিসিভ করে, কিন্তু তার আশায় পানি ঢালা হলো যেন। বিল্ডার্স কল করেছে তাকে। উনি আনন্দের সঙ্গে জানালেন আগামীকাল বাসা ছাড়ার নোটিশ দিব ভাইয়া। 3 মাস সময় দেওয়া হবে। এরপর বাসা ভেঙে আগামী 5 মাসের মাথায় কনস্ট্রাকশনের কাজ শুরু করা হবে। রাতে ইমান শুধু গ্রিন টি খেল এবং শুতে যায়। কাল অফিস যেতে হবে, অনেক কাজ পড়ে আছে, আজ সাউন্ড স্লিপ দরকার। কিন্তু ঘুম বাবাজির দেখা নাই। সে বিছানায় গড়াগড়ি করল। এরপর বিরক্ত হয়ে উঠে বারান্দায় গেল। তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজকে কি তবে আকাশেরও মন খারাপ? সে একদৃষ্টিতে আকাশের দিকে তাকাল। শুকতারা দেখা যাচ্ছে। চাঁদ আপন গতিতে মিষ্টি কিরণ বিলিয়ে দিতে ভারী ব্যস্ত, জ্যোৎস্না ছড়াচ্ছে। সেই জ্যোৎস্নার সঙ্গে টুকটুক বৃষ্টি কেমন গা ছমছমে ভাব তৈরি করছে। সে ফোন বের করে কাঙ্ক্ষিত নাম্বারে কল দিল। ওই সময় তার বুকে দ্রিমদ্রিম শব্দ হতে লাগে। সে কি সম্মুখীন হতে ভয় পাচ্ছে? ওপাশ থেকে ফোন রিসিভ হল। মীরা বলে উঠে, হ্যালো। কণ্ঠটা শোনামাত্র কোথা থেকে যেন এক পোষরা শান্তি তার মনে এসে আছড়ে পড়ল। সে মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। মীরাও চুপ রইল।
তার গলার স্বর ভেঙে গেছে বোধ হয়। দুইজন প্রায় 6 মিনিট চুপ থেকে সিম কোম্পানির লাভ বাড়াল। অবশেষে ইমান নীরবতা ধ্বংস করে বলে, কেমন আছো? সুদীর্ঘ 7 সমুদ্র 13 নদীর ওপ্রান্ত হতে মীরা বলে উঠে, ভালো নেই। ইমানের বুক ছ্যাঁতো করে উঠল। সে নির্বাক হয়ে পড়ে। মীরা বলে উঠে, এই কথাগুলো শোনার জন্যই তো এত ব্যাকুলতা, এত শ্রম দিলেন আমার উপর। আপনি সফল হয়েছে, আমি ভালো নেই। খুশি? এবার সেলিব্রেশন করুন। মীরার খোটা মারা কথাগুলো তার মনকে করাত দিয়ে কেটে দুভাগ করে দিল যেন। মীরার বলা কথাগুলো তার ভেতরকার ব্যক্তিকে নাড়িয়ে তুলল। অশান্তি নামক কুচকুচে বিশ্রী পাখিটা আবারও মনের রাজ্যে এসে হানা দিল। সবকিছুই আগের মতো বিষাক্ত হতে লাগল। রাতের হাসনাহেনা বেশ রাগী চেহারা নিয়ে জহির সাহেবের কাছে অভিযোগ করে বলেন, তোমার বড় ছেলে খুব বাড়াবাড়ি করে। আমরা রক্ষণশীল সভ্য পরিবার থেকে বিলং করি। আমেরিকায় থাকলেও আমরা মুসলিম কালচার মেনে চলি। সে বাসায় মেয়ে এনে একসঙ্গে রুমে একা সময় কাটায়। এসব বেহায়াপনা আমি সহ্য করব না। জহির সাহেব অবাক হয়ে স্ত্রীর দিকে তাকাল। উনি বলে উঠে, ছেলের চরিত্র নষ্ট হওয়ার আগে বিয়ে দিয়ে দাও। জহির সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। আসলেই কি তার ছেলে এমন বেহায়াপনা করে? তার বিশ্বাস হল না, তবুও ছেলের বিয়ের বয়স হচ্ছে। বিয়ে তো দেওয়া উচিত। নির্ঘুম রাতেরা এমন বিচ্ছিরি হয় তা আজ হাড়ে হাড়ে প্র্যাকটিক্যালি টের পাচ্ছে ইমান। এক রাত না ঘুমানোর জন্য তার চোখে ক্লান্তিভাব এবং চোখের নিচে কালি উপহার পেল। অপ্রিয় রজনীগুলো খুব বেশি দীর্ঘস্থায়ী হয়। সে ভোরবেলা উঠে গোসল সেরে বসে থাকল। সকাল 7টা বাজতেই নাস্তা না করে অফিসের উদ্দেশ্য বেরিয়ে যায় সে। সাধারণত 8টা থেকে সোয়া 8টার মধ্যে সে অফিস যায়। আজ ব্যতিক্রম ঘটাল। অফিসেই যেন সব সুখ লুকিয়ে আছে। তার ভাবখানা এমন যেন অফিসে গেলেই সকল অবসাদ থেকে মুক্তি পাবে। সে যখন অফিসে পৌঁছে তখন মাত্র ওয়াচম্যান দাঁড়িয়েছিল। আর সম্পূর্ণ অফিস ফাঁকা। কালকের বৃষ্টির ছিটেফোঁটা চিহ্ন অবশিষ্ট নেই। চারদিক সূর্যের কিরণে ঝলমলে করছে। উদাসীনতা কোথাও হারিয়ে নতুন আশার আলোময় সূর্য হাসছে। ওয়াচম্যান তাকে অনেকদিন পর দেখে আনন্দিত হয়ে কাছে এগিয়ে এসে বলে, হ্যালো স্যার। নাইস টু মিট ইউ। ইমান হাসিমুখ করে বলে, কেমন আছো জনসন? ভালো স্যার, আপনি? সারারাত জেগে থেকে, না ঘুমিয়ে, না খেয়ে, অযথা দুশ্চিন্তা করে কোনো ব্যক্তির পক্ষে পরের দিন সকালে ভালো থাকা অসম্ভব প্রায়। কিন্তু তবুও সবাইকে নিজের ভালো না থাকার কথা বলা যায় না। গুটি কয়েক মানুষের কাছে নিজের খারাপ থাকার কথা বলা যায়। কাল রাত থেকে ইমান এমন কাউকে খুঁজছে যাকে অবলীলায় বলতে পারবে আমি ভালো নেই। কিন্তু আফসোস তাকে খুঁজে পাচ্ছে না। এমন কেউ তার পরিচিত নেই। সম্ভবত সে কারো সঙ্গে মিশতে পারে না, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ মেবি সে খুব নিষ্ঠুর একটা মানুষ। না হলে অন্যকে এত কষ্ট কিভাবে দিল? ওয়াচম্যান উত্তরের আশায় চেয়ে আছে। ইমান বহু কষ্টে বলে, আমি ভালো আছি। নিউ ইয়র্ক ফিরলেন কবে? 2 দিন আগে এসেছি। জনসন আমার জন্য ব্রেকফাস্ট আনাতে পারবে? আপনি ব্রেকফাস্ট করে আসেননি? এখন করব। তুমি হালকা কিছু এনো। বলেই সে ভেতরে প্রবেশ করে লিফটের 11 তলায় উঠে পড়ল। কাঁচ দিয়ে ঘেরাও করা লিফট বেশ তীব্র গতিতে মুহূর্তের মধ্যে 11 তলায় পৌঁছে দিল। সম্পূর্ণ অফিস আপাতদৃষ্টিতে ফাঁকা মনে হলেও কয়েকজন এসে পড়েছে। ইমান আইটি সেক্টরে কাজ করে। তার ডিপার্টমেন্ট আলাদা। তবুও অন্যদের দেখামাত্র সে সৌজন্যমূলক কুশল বিনিময় করে নিজের কেবিনে চলে গেল। তখনই জনসন নাস্তা নিয়ে ফিরল। ব্রেড আর জেলি সঙ্গে ফ্রেশ জুস। সে কোনো মতে পানি দিয়ে নাস্তা গিলল। 8টা বাজতেই অফিস জমজমাট হয়ে গেল। কায়ে মনোযোগ দিতে গিয়ে বারবার কানে ভাসছে মীরার বলা কথাগুলো, আমি ভালো নেই। কেন যেন এর প্রত্যুত্তরে বলতে মন চাচ্ছে,
তোমাকে ভালো না রেখে আমিও ভালো নেই। অফিসের অনেকেই তার সঙ্গে এসে মিট করে গেল। অবশেষে এই অফিসের চেয়ারম্যান পিটার স্মিথ আসলেন। তার ডাক পড়ল ওনার রুমে। সে নিজেকে একবার ধাতস্থ করে ওনার কেবিনের দিকে অগ্রসর হল। পিটার সাহেব মাত্র অফিসে এসেই জেনেছেন ওনার সবচেয়ে হার্ডওয়ার্কিং এবং প্রিয় এমপ্লয়ি অফিসে এসেছে। সে বেশ খুশি হল। ইমানের ছুটি আরও কয়েকদিন ছিল। সেই সময়ের আগেই ফিরে এসেছে। অবশ্য পিটার সাহেবের সঙ্গে ইমানের বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এই জন্য ইমানকে সে এক্সট্রা কেয়ার দেয়। ইমান তার রুমে আসতেই পিটার উঠে দাঁড়ালো এবং তার কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলে, মাই বয়, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? তোমাকে দেখে ভালো লাগছে বেশ। ইমান তার কথা শুনে বিমুগ্ধ হল। সে জানে না সামনের দাঁড়িয়ে থাকা ভদ্রলোক এবং তার কন্যা কেন তাকে এত গুরুত্ব দেয়। সে স্মিত হেসে বলে, স্যার, প্রজেক্টের অনেক কাজ পেন্ডিং আছে, আমি তাহলে যাই। ওহ, ভালো কথা। 2 দিনের মধ্যে আর্জেন্ট আবারও টেক্সাস যেতে হবে তোমাকে। যাব। লাকিলি সঙ্গে জুইও থাকবে। ইমানের মুখ কালো হয়ে আসল। জুইয়ের সঙ্গ আজকাল অস্বস্তির সৃষ্টি করছে মনের কোণে। কিন্তু তবুও কাজ আগে প্রাধান্য পাবে। কাজের জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। না চাওয়া সত্ত্বেও অনেক কিছু করতে হবে। সে কেবিনে ফিরে এসে কাজে মনোযোগ দিল। সে হল এই অফিসে আইটি ডিপার্টমেন্ট হেড। উন্নত এ দেশে আইটি সেক্টরের প্রয়োজন অনেক বেশি। তার অনুপস্থিতিতে অনেক কাজ পেন্ডিং। তার আন্ডারে জুই। তাদের অনেক কাজই গ্রুপভিত্তিক করতে হয়। লাঞ্চ আওয়ারের আগেই জুই তার কেবিনে আসল। ইমান তখন ডেস্ক ল্যাপটপের উপর চোখ রেখে কাজ করছিল। জুইয়ের প্রবেশ তার মনোনিবেশ ভঙ্গ করল। জুই বলে উঠে, অনেক তো কাজ হল মিস্টার, এবার আসো লাঞ্চ করি। ইমান মুখ তুলে তাকাল। আজকে জুই স্কার্ট পরেছে। টপসো স্কার্ট পরায় তাকে বাচ্চা লাগছে। কেশগুলো ছেড়ে রেখেছে, ওর চুল বেশি বড় ন, কাঁধে গিয়ে ঠেকে। আজকে চোখে লেন্স পড়েছে, জন্য অন্যরকম লাগছে। সে বলে উঠে, একটু পর, কাজ বাকি আছে। ওকে বলেই জুই তার বিপরীতে রাখা চেয়ারে বসে তার জন্য অপেক্ষায় থাকল। ইমান পুনরায় কাজে ব্যস্ত হল। পরশু যদি টেক্সাস যাওয়া লাগে তাহলে আজ আর কাল বাকি আছে কাজ শেষে করার জন্য। তার মানে এই 2টা দিন তাকে রাতদিন এক করে কাজে লাগাতে হবে। আধ ঘন্টা পার হয়ে যায়। জুই বসে আছে। সে একদৃষ্টিতে তাকিয়ে দেখছে মিস্টার খানের কাজকর্মগুলো। মিস্টার খান কাজে এতই ব্যস্ত যে তার কথা বেমালুম ভুলে গেছে। আর অপেক্ষা করা যায় না। সে উঠে ডেস্কের সামনে ঝুঁকে ল্যাপটপ সুইচ অফ করে দিয়ে বলে, কিভাবে এত কাজ কর তুমি? আমি তো 10 মিনিটও পারি না। ইমান বেশ বিরক্ত হল, কিন্তু প্রকাশ করল না। জুইয়ের দিকে তাকিয়ে বলে, তুমি কাজ করো না জন্যই আমাকে এত কাজ করতে হয়। জুই বলল, তুমি সব কাজ করে ফেলো জন্য আমি কিছু করি না। তাই নাকি? ইয়েস, এখন আসো লাঞ্চ করি। ইমান ঘড়ি দেখে বলে, চল। ক্যান্টিনে এসে তারা বসল। জুই স্যান্ডউইচ নিল, ইমান কফি আর রাইস নেয়। জুই খেতে খেতে বলে, আজকে রাতে ফ্রি আছো? কেন? আমাদের এক কলিগের বাসায় পার্টি। চল অ্যাটেন্ড করি। তুমি যাও, আরেকদিন আমি যাব। এত বোরিং কেন তুমি? ইমান শব্দ করে হেসে বলল, কি জানি। জুই তার হাসি হাসি মুখের দিকে বিমুগ্ধ নয়নে তাকাল। ওকে হাসতে দেখলে তার খুব ভালো লাগে। আজিজ সাহেব মেজাজ গরম করে শুক্তি বেগমকে ডাকছেন। শুক্তি বেগম তড়িৎ গতিতে তার ডাকে সাড়া দিলেন। উনি তার স্ত্রীর দিকে রাগী চোখে তাকিয়ে বলে, ভাই কি বলেছে তুমি শুনেছ? শুক্তি বেগম বলে, হ্যাঁ,
আজিজ সাহেব আহত দৃষ্টিতে তাকিয়ে বলে, তারপরও এত স্বাভাবিক কিভাবে আছো? সুপ্তি বেগম বলে উঠে, ইমানের সিদ্ধান্ত তো আমাদের মেজাজের উপর নির্ভর করছে না। ওই ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিয়ে বিরাট ভুল করলা মীরার আম্মু। কি বলছিলা? মীরার সঙ্গে বিয়ে হলে ইমান শান্ত থাকবে, কিন্তু কি হলো? ও ওর সিদ্ধান্তে অনড়। এখন আমরা কি করব? ধমক দিয়ে বলে উঠলেন। সুপ্তি বেগম দ্বিগুণ ধমকে বলে উঠে, আর কতদিন? আর কতদিন এভাবে মানুষের কাঁধের উপর ভর দিয়ে থাকবেন? আপনি নিজ থেকে কিছু করেন না কেন? সবসময় মানুষের উপর নির্ভরশীল। এত মেরুদণ্ডহীন মানুষ কিভাবে হন? আমার তো লজ্জায় কারো সামনে মুখ দেখাতে ইচ্ছা করে না। আজিজ সাহেব থমকে গেলেন। সুপ্তি বেগম বলে, ইমান কোনো ভুল কাজ করেনি, ওর সম্পত্তি ও আমাদের কেন দিবে? বড় আপার ভাগের সব সম্পত্তি তো আগেই আপনি জালিয়াতি করে নিয়ে নিয়েছেন। শুধু এই বাড়িটাই আপার নামে আছে এখনো, যেটা এখন ইমানের। আমরা যেমন আমাদের সম্পত্তির এক আনাও ইমানকে দেইনি, সেই হিসেবে ইমান কেন আমাদেরকে তার একমাত্র মায়ের সূত্রে পাওয়া জায়গা ছেড়ে দিবে? আজিজ সাহেব দাঁতে দাঁত চেপে বলে, এটা আপার নামে ছিল না, আমাদের দুই ভাইয়ের নামে ছিল। ছিল, কিন্তু আব্বা তো মারা যাওয়ার আগে লিখিতভাবে আপার নামে লিখে দিয়ে গেছেন, আর কেন আপার নামে লিখে দিয়ে গেছে সেটা ভেঙে বলার দরকার নেই নিশ্চয়ই। আজিজ সাহেব অপমানে কাঁপতে লাগল। সুপ্তি বেগমও রেগে আছেন, স্বামীর উপর সেও ভেতরে ভেতরে ক্ষুব্ধ। একবার তো ভেবেছিলেন দুই মেয়েকে নিয়ে সংসার রেখে চলে যাবেন, কিন্তু সম্ভব হয়নি। মাটি কামড়ে বহু অপমান সহ্য করে থেকেছেন। এর শিকি ভাগও তার দুই কন্যা জানে না। ইচ্ছা করেই জানতে দেননি তিনি। মেয়েরা বাবার কৃতকর্ম জেনে তাকে ঘৃণা করুক সেটা সে চায় না। এক জীবনে বহু নারী তার স্বামীকে ঘৃণা করে পার করে দিতে পারে, কিন্তু যে সন্তান তার পিতাকে ঘৃণা করে সে সবচেয়ে অভাগা। আজিজ সাহেব নিজেকে সামলে নিয়ে বলে, 3 মাসের মধ্যে নাকি এ বাসা ছাড়তে হবে। ভাই তো ওনার বসুন্ধরার ফ্ল্যাটের ভাড়াটিয়াকে বাসা ছাড়ার নোটিশ দিল, কিন্তু আমি আমার মেয়েদেরকে নিয়ে কই যাব? আশেপাশেই কোথাও ভাড়া উঠব। আজিজ সাহেব আরেকটাবার আফসোস করে বলে, ইমানের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে ঠিক করনি। সুপ্তি বেগম চুপচাপ থাকলেন। উনি দ্বিতীয়বারের মতো প্রশ্ন করে, মীরা এখন কি করছে? ও কবে শ্বশুরবাড়ি যাবে? ইমান কিছু বলেছে? সময় লাগবে, তাড়াতাড়ি গেলে ভালো হয় না? ভিসা হতেও তো সময় লাগবে, আরও কাগজপত্র তো রয়েছেই। সামনে আমাদের দুর্দিন আসছে, তুমি কি বুঝতে পারছো? সুপ্তি বেগম মুখ চোখ শক্ত করে বলে, আপনি অন্যায় না করলে এমন দিন দেখতে হতো না। টেক্সাস মার্কিন মুলুকের একটি অন্যতম বিখ্যাত রাজ্য। আলাস্কার পর নাকি টেক্সাসই বৃহত্তম অঙ্গরাজ্য। বিশাল সংখ্যক জনগোষ্ঠী নিয়ে এই শহর গড়ে উঠেছে। বিশাল উঁচু বিল্ডিংয়ের মাঝে এর প্রাকৃতিক সৌন্দর্য প্রশংসনীয়। তবে ইমানের এই শহরটা ভালো লাগে কারণ এর 3 দিকে ঘেরাও করে আছে নদী। সমুদ্রের তীরবর্তী এলাকাগুলো চোখ ধাঁধানো সৌন্দর্যের অন্যতম নিদর্শন। পূর্বের দিকে সাবিনে নদী টেক্সাসকে এবং লুইজিয়ানাকে বিভাজন করেছে। সাবিনে নদীর সৌন্দর্য দেখার সৌভাগ্য এখন অবধি ইমানের হয়নি। সে আপাতত ডালাসে যাবে। ডালাস নর্থ টেক্সাসে অবস্থিত। ব্যবসা বা কমার্শিয়াল কাজের জন্য ডালাস জনপ্রিয় এক নাম। ডালাসের ওয়েদার আজ ফুরফুরে, যেন বসন্ত লেগেছে ডালাসে। গাছে গাছে সবুজ হলুদ পাতায় ভরপুর। আবহাওয়া না অতি গরম না অতি শীতল। পারফেক্ট ওয়েদার যাকে বলে আজকের ডালাসের আবহাওয়াও সেই রকম। এটাও এক ধরনের সৌভাগ্য। গতবার ওয়েদার খারাপ হওয়ায় তাকে ভুগতে হয়েছিল বেশ। এজন্য ওয়েদার রিপোর্ট দেখে একদিন আগেই এসেছে।
ক্লাইটের সঙ্গে আলাপ করে মিটিংয়ের ডেট এগিয়ে এনেছে সে। তার ক্লাইট রবার্ট হিউস্টনে থাকে। হাইওয়ে রুট ধরে সে আর জুই এগিয়ে যাচ্ছে। ড্রাইভিং কন্ট্রোল করছে জুই। আমেরিকান মেয়েরা ড্রাইভিংকে খুব এনজয় করে, এক ধরনের গেম মনে করে। জুই হাইওয়েতে গাড়ির গতি বাড়িয়ে দিল। ইমানের সামান্য ভয় লাগল। এত স্পিডে গাড়ি চালানো ঠিক না। হুট করে নিয়ন্ত্রণ হারা হলে বিপদ। তাছাড়া এই রাস্তায় ৮০-র উপরে উঠানোর নিয়ম নেই। পুলিশ দেখলেই হল, সঙ্গে সঙ্গে ফাইনে মোটা অঙ্ক কষবে, কিংবা কে জানে ইতিমধ্যে তাদের গাড়ির নাম্বার টুকে নেওয়াও শেষ তাদের। জুই গাড়ির কাচ খুলে দিয়ে গাড়ির স্পিড আরও বাড়ায়। বাতাসে তার চুল উড়ছে। ইমানের শার্টটাও টলছে, এত বাতাস আজ। সে সতর্ক বার্তা দিয়ে বলে, গাড়ির স্পিড কমাও, ট্রাফিক রুলস ব্রেক করছ। জুই হাসি দিয়ে বলে, লেটস ব্রেক অল দ্য রুলস টুডে। ভেরি ফানি। গাড়ির স্পিড কমাও প্লিজ। এবারে কাজ হল। সে স্পিড বেশ কমিয়ে দিয়ে বলে, তুমি কিছু অনুরোধ করলে আমি সেটা না করে থাকতে পারব না। ইমান ভ্রু কুঁচকে বলে, সরি। ঠিক সেই মুহূর্তে হর্ন বাজিয়ে দুটো পুলিশের জিপ তাদের সামনে থামল। ক্ষণেই দুইজন পোশাকধারী পুলিশ জিপ থেকে বের হয়ে তাদের পথ আটকাল। ইমান চোখ পাকিয়ে জুইয়ের পানে তাকাল। জুই জিভে কামড় দিয়ে বলে, ও শিট। পুলিশ এসে তাদের দুইজনকেই বের হতে বলে একগাদা লেকচার দিল, সঙ্গে জরিমানা ফ্রি। ট্রাফিক পুলিশের জিপ যেতেই ইমান বলে, এখন আমি ড্রাইভ করব। জুই ওকে বলে তার দিকে চাবিটা থ্রো করলে ইমান বাম হাত দিয়ে তা অনায়াসে ধরে ফেলে। জুই হাততালি দিয়ে বলে, নাইস ক্যাচ। সে শুধু হাসে। এরপর গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে গুগল ম্যাপ অন করে। তারা ডালাসের দিকে যাত্রা করছে, কিন্তু এখনও ডালাস শহরে ঢুকেনি। আরও ১৫ মিনিট পর ডালাসে ঢুকবে। সে চাবি ঘুরিয়ে গাড়ি চালু করল। জুই এবার তার পাশে বসে গুনগুন করে গেয়ে ওঠে, ও বেবি, আই উইশ ইউ ওয়ার হিয়ার, বাট দি ওনলি ওয়ে আই ক্যান সি ইউ, ডার্লিং, ইজ ইন মাই ড্রিমস। ইটস আ হাইওয়ে সং। ইউ সিং ইট অন অ্যান্ড অন, অন অ্যান্ড অন। গানের শ্রুতিমধুর শব্দ কানে আসতেই ইমান ফিরে তার দিকে তাকাল। ও খুব সুন্দর করে গায়। এত মিষ্টি ভয়েজ। হাইওয়েতে এমন মিষ্টি গান শুনতে কার না ভালো লাগে। নদীর পাশ ঘেঁষে হাইওয়ে দিয়ে তারা ডালাসের ভেতরে প্রবেশ করে। গাড়িতে গ্যাস লাগবে। এক বাতি গ্যাস শো করছে। এই জন্য ইমান নিকটতম গ্যাস স্টেশনে এসে গাড়ি থামায়। ডালাসের গ্যাস স্টেশন সবসময়ই ছিমছাম ফাঁকা থাকবে। প্রতিটি স্টেশনে একজন করে কর্মীকে পাওয়া যাবে। এই স্টেশনের পাশেই ছোট একটা বেভারেজ স্টল। অনেকক্ষণ ধরে না খাওয়া তারা। গ্যাস নেওয়ার ফাঁকে ইমান জুস কিনল। সঙ্গে খাবার কেনার ইচ্ছা জাগল তার। সে জুইকে প্রশ্ন করে, কি খাবে? জুই বলে উঠে, বিস্কুট আছে? আছে। পাইনাপেল ফ্লেভারের আনো। ইমা জুস তার হাতে ধরিয়ে দিয়ে বিস্কুট কিনতে যায়। গ্যাস কাউন্টারের লোকটি তাদের আগ্রহ নিয়ে দেখছিল। ইমান যেতেই সে জুইকে স্প্যানিশ ভাষায় প্রশ্ন করে, ছেলেটা তোমার কে হয়? টেক্সাসে ম্যাক্সিমাম মানুষ ইংলিশেই কথা বলে। তবে গুটি কয়েকজন মানুষ আছে যারা স্প্যানিশ ভাষায় কথা বলে। জুই হালকা পাতলা স্প্যানিশ জানে, কিন্তু পটু না। সে লোকটার কথা বুঝে যায় এবং উত্তরে বলে, বয়ফ্রেন্ড হয়। লোকটা হাসল এবং বলল, বেস্ট উইশের ফর বোথ অফ ইউ। ইমান ফিরে আসলে তারা রওনা হল। জুইকে মিটমিট করে হাসতে দেখে ইমান প্রশ্ন করে, ব্যাপার কি? হুট করে এত হাসছ কেন? জুই জানালার দিকে তাকিয়ে বলে, হুট করেই মন এত ভালো হয়ে গেল। নির্দিষ্ট স্থানে এসে পৌঁছাতে তাদের দুপুর গড়িয়ে বিকেল হল।
ইমান হোটেল বুক করে রেখেছে অনলাইনের মাধ্যমে। 2টা রুম বুক করাই আছে। হোটেলে এসে ফ্রেশ হলো তারা। সন্ধ্যায় ক্লায়েন্টদের সঙ্গে মিটিং আছে, দেরি করতে চায় না সে। আজকে এই মিটিং শেষ হলে সকালে একটা ছোট কাজ সেরে দুপুরেই বাসায় ফিরে যাওয়ার প্ল্যান আছে তার। বিকেলে জুই তাকে কল দিয়ে পুল সাইডে আসতে বলে। তার এই মুহূর্তে পুলে ঘোরাঘুরি করার ইচ্ছা নেই। একদম সন্ধ্যায় রুম থেকে বের হবে সে। ফাইলপত্র গুছিয়ে নিয়ে সে কিছুক্ষণ রেস্ট নিল। সন্ধ্যায় নিচে নেমে এসে সে ক্লায়েন্টকে কল দিল। ক্লায়েন্ট তথা মিস্টার রবার্ট জানালো সে অলরেডি পুল সাইডে জুইয়ের সঙ্গে গল্প করছে। ইমান জানে রবার্ট জুইয়ের প্রতি উইক। গতবারই ইমান ধারণা করতে পেরেছিল। যাই হোক সে পুলের দিকে আগাল। পুল সাইডে বেশিরভাগই কাপলরা একসঙ্গে টাইম স্পেন্ড করে, খোলামেলাভাবে অনেক কিছুই ঘটায় তারা। ইমান এসবে অভ্যস্ত হলেও বেশ অস্বস্তি লাগে যদি সঙ্গে কেউ থাকে। জুই আর রবার্ট কি নিয়ে যেন হাসাহাসি করছে। সে আসতেই রবার্ট হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল। ইমান বলে উঠে, মিটিং শুরু করি তাহলে? জুই তখনই বলে উঠে, বলেছিলাম না মিস্টার খান এসেই বলবে লেটস স্টার্ট। রবার্ট সায় দিয়ে বলে, তোমার ওয়ার্কহলিক অভ্যাস নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আজকে ভাবছি লেট নাইট পার্টি করব। এন্ড ইউ হ্যাভ টু কাম। ইমান বলে, সেটা পরে দেখা যাবে। ইমানের জোরাজোরিতে তারা কাজে ব্যস্ত হয়ে ওঠে। সন্ধ্যা থেকে রাত 10টা অবধি কাজ করে সকলেই ক্ষুধার্ত হয়ে গেছে। রবার্ট ইমানের কাজে বেশ সন্তুষ্ট। তাই সে অফার দিল আজকে ডিনার তার তরফ থেকে। উনি ইমানকে প্রশ্ন করে, কি খেতে মন চাচ্ছে? সে বলে উঠে, ভাত আর আলু ভর্তা। রবার্ট অবাক হয়ে বলে, বুঝিনি। ইমান হেসে ফেলে বলে, আপনি যা অর্ডার দিবেন তাই খাব। রবার্ট খাবার অর্ডার দিতে গেল। জুই আর সে একা বসে আছে। পাশের টেবিলেই একটা খুব সুন্দরী ইরানি মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে। দুইজনের মধ্যে দূরত্ব অনেক কম। ঘনিষ্ঠ অবস্থায় যাওয়ার পূর্ব মুহূর্ত। ইমান একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। জুইয়ের সামনে এমন দৃশ্যপটের কবলে পড়ায় সে বেশ বিব্রত করছে। জুই বলে উঠে, রবার্ট আমাকে একটা ড্রেস গিফট করল। আজকে পার্টিতে পরার জন্য করেছে। ইস, বাহ। বাট আচমকা আমাকে কেন সে গিফট দিবে? ইমান ফোন হাতে নিয়ে বলে, উনি তোমার জন্য কিছু ফিল করে। জুই ভরকে গিয়ে বলে, তুমি কিভাবে জানলে? বোঝা যায়। সে সামান্য হেসে বলে, তুমি এইসবও বুঝো? আমি তো ভেবেছি প্রোগ্রামিং ছাড়া তুমি কিছু বুঝো না। ইমান বলে উঠে, মাঝে মাঝে বুঝি। জুই বিড়বিড় করে বলে, সবসময় বুঝলে ভালো হতো। ইমান নিজ থেকে বলে উঠে, রবার্ট অনেক ভালো একজন মানুষ। তুমিও সিঙ্গেল। তোমাদের একসাথে মানাবে বেশ। জুই তার চোখে চোখ রেখে বলে, আমি মনে মনে অলরেডি টোকেন। ইমান অবাক হয়ে বলে, সিরিয়াসলি? হু ইজ হি? আই মিন হু ইজ দ্য লাকি গাই? কোনো দিন জানাওনি তো? জুই একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, যেই হোক না কেন, রবার্ট সাহেবকে আমি সুযোগ দিব না। তখনই রবার্ট আসলেন। তিনজন একসঙ্গে ডিনার করে। কিছুক্ষণ পার্টির আমেজে থেকে জুই বলে উঠে মাথা ব্যথা করছে তার। সে রেস্ট নিতে চায়। জুই গেলেও ইমান যায় না। সে রাত অবধি রবার্টের সাথে ড্রিঙ্ক করল। নিউ ইয়র্কে এসে সময় এত জলদি অতিবাহিত হতে লাগল ইমানের যে ঠিকঠাক মতো খাওয়ার সময় পায় না। কিভাবে যেন 4টা মাস কেটে গেল সে টের পর্যন্ত পেল না। বাংলাদেশে কারো সঙ্গে যোগাযোগ নেই তার। বিল্ডার্সের সঙ্গে অবশ্য কথা হয়, তবে শুধু কাজের কথা। ইমান নিউ ইয়র্ক আসলে ওখানকার কারো সঙ্গে যোগাযোগ রাখে না, এটা নতুন কিছু না।
এর আগেও করত। তবে বড় মামা কিছু দিন আগে ফোন দিয়ে বলেছে সে মীরার ওখানে যাওয়ার ব্যবস্থা করেছে কিনা। মুখে চেষ্টা করছি বললেও ইমান আসলে তেমন কোনো উদ্যোগ নেয়নি। খালি একটা ভার্সিটির খোঁজ নিয়েছিল এই যা। মামা ওপাশ থেকে বলেছিল আমিও চেষ্টা করছি, ব্যাস এরপর এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। মীরার সঙ্গে কোনো এক কারণে তার কথা হয় না, মেয়েটা তার ফোন ধরে না। ইমান দুবার কল দিয়েছিল কিন্তু ধরেনি। অন্য নাম্বার থেকেও দিয়েছিল, সিম আমেরিকান হওয়ায় মীরা সেই নাম্বার রিসিভ করেনি। এজন্য রাগে দুঃখে ক্ষোভে সে আর কল দেয় না। আজ অফিসে প্রচুর প্রেসার ছিল। কাজ শেষ করে মাত্র সে লাঞ্চ করতে যাবে, অমনি তার নাম্বারে হাসনাহেনার কল আসে। সে অবাক না হয়ে পারল না। এই মহিলার সঙ্গে এক ঘরে থেকেও তার কথা হয় না, আজকে ফোন দিচ্ছে কেন? সে ফোন রিসিভ করা মাত্রই উনি বিরক্ত ভরা কণ্ঠে বলে উঠে, ইমান, বাংলাদেশ থেকে তোমার মেহমান এসেছে। এভাবে বাসায় কাউকে না বলে অপরিচিত মানুষকে কিভাবে তুমি আসতে বল? আক্কেলজ্ঞান নেই তোমার? ইমান যেন সাত আসমান থেকে পড়ল। বাংলাদেশ থেকে তার কোনো আত্মীয় আসলো? সে নিজেই তো কিছু জানে না। হাসনাহেনা বলে উঠে, তুমি বাসায় ফেরো জলদি, এখনই আসো। এসব উটকো ঝামেলা কেন কর তুমি? তোমার মেহমান দুইটা বড় ল্যাগেজ নিয়ে এসেছে, কতদিন থাকবে ও? অসহ্য। ইমান থমথমে খেয়ে যায়। কি বলবে সে? কে এসেছে? তার দমবন্ধ হয়ে আসছে। বাংলাদেশ থেকে কেউ তার বাসায় বুঝি এই প্রথমবার আসল। আসছি বলেই সে অফিস থেকে বের হল, এবং অফিস থেকে বের হয়ে এসে দেখল বাইরে প্রচণ্ড বেগে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি হচ্ছে এটা অফিসে থাকায় সে বুঝেনি। অফিসের গাড়ি নিয়েই সে বাসার উদ্দেশ্য ফিরে যায়, কোনো অতিথি এসেছে জানতে হবে তাকে। বাসায় সে ২০ মিনিটের মধ্যে ফিরে এলো। পুরোটা সময় জুড়ে তার মন ও মস্তিষ্কে অস্থিরতা বিরাজ করছিল। গাড়ি থেকে নেমে বাসায় গেইট অবধি যেতেই সে কাকভেজা। বেল বাজাতেই হাসনাহেনা বিরক্ত মুখে দরজা খুলে দিয়ে ইশারায় ড্রয়িং রুম দেখাল, অর্থাৎ গেস্ট সেখানেই আছে। ইমান দেখল বাসার মেইন ডোরের সামনে দুটো বড় ল্যাগেজ। সে ভেজা গায়ে ডাইনিং রুমের সামনে এলো। সোফায় ওমুখ হয়ে একজন বসে আছে। সেও তার মতো সম্পূর্ণ ভেজা। ঠান্ডায় সে ঠকঠক করে কাঁপছে। ইমান তাকে দেখেই ভূত দেখার মতো চমকে ২ কদম পিছিয়ে যায়। তার হাতে থাকা ফোন ধপ করে নিচে পড়ে যায়। সেই আওয়াজে সদ্য আগমনী মেহমান তার দিকে ফিরে তাকায়, সঙ্গে সঙ্গে ইমানের মনে বজ্রপাত ঘটে। ইমান বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকল। কখন যে তার হাত থেকে ফোন পড়ে গেছে সেদিকে খেয়াল নেই তার। সে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে আছে। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। সে শক্তি সঞ্চয় করে বলে, তুমি এখানে? মানে, তাকে আর কষ্ট করে বাক্যটা সম্পূর্ণ করতে হল না। এর আগেই রিনরিনে আওয়াজে অপর পাশের শ্রোতা এখন বক্তায় পরিণত হয়ে বলে উঠে, আমি আশায় খুব চমকে গেছেন দেখছি। ভয় পেয়েছেন নাকি? ইমানের কপালের বলিরেখা ভাঁজ হয়ে আসে। সে গহীন গলায় বলে, ভয় পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তুমি আমার সামনে দাঁড়িয়ে। আশা করেননি কোনো দিন আমি এখানে আসব? একদম আশা করিনি। অথচ আপনার উচিত ছিল আমাকে নিজের সঙ্গে এখানে আনা। ইমানের নিষ্পলক চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কর্ম নেই আপাতত। তার সামনে দাঁড়িয়ে আছে মীরা, যার সাথে ফিরে আসবার আগে সে একটাবারও বিদায় নেয়নি। যার সঙ্গে সে দুর্ব্যবহার করেছিল বিয়ের প্রথম রাতে। গত ৩টা মাস ধরে তার কোনো যোগাযোগ নেই, কিন্তু এই দূরত্ব তাকে পীড়া দিচ্ছে বেশ। প্রতিদিন মনে মনে অন্তত একবার ভাবত যদি তার সঙ্গে একটাবার কথা বলতে পারত।
আজকে তার ভাবনা বাস্তবে রূপ পেল। সত্যি বলতে কি, মীরাকে এই পরদেশে দেখে সে খুশি হয়েছে। তার এই খুশি অবশ্য অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছে না। সে নিজেও জানে না কেন সে এত খুশি হল। এদেশে মীরা তার জন্য উটকো এক ঝামেলা। সে পরখ করে মীরাকে দেখতে লাগল। চুল থেকে টপটপ করে পানি ঝরছে, কামিজ ভেজা। ভেজা কামিজ শরীরের সাথে লেপ্টে আছে। তার মুখখানি শুকিয়ে একটুখানি হয়ে আছে। নিশ্চয়ই এই বাসায় কেউ তাকে এক ফোঁটা পানিও অফার করেনি, অথচ মেয়েটা মিনিমাম আধ ঘন্টা আগে এসেছে। হাসনাহেনা ড্রয়িং রুমে এসে প্রবেশ করে তাদের দুইজনকে দেখল। মীরাকে দেখামাত্র সে মুখ বাঁকাল। বিরক্তিতে কপাল কুঁচকে গেল। সে বলে উঠে, ওকে তোমার দোতলায় নিয়ে যাও। নিচে কই ফ্রেশ হবে? উপরে নিয়ে যাও। ইমান মীরাকে উদ্দেশ্য করে বলে, আসো। সে মীরাকে সঙ্গে নিয়ে ড্রয়িং রুম থেকে বের হল। এবং তার চোখে ল্যাগেজ পড়ে থাকার দৃষ্টি এড়াল না। 5 মিনিট আগেও ল্যাগেজ সোজা করে রাখা ছিল, এখন উল্টে মেঝেতে পড়ে আছে। সে তড়িৎ গতিতে ল্যাগেজ দুটির দিকে এগিয়ে গিয়ে সোজা করল এবং 2 হাতে দুটো ল্যাগেজ নিয়ে উপরে দোতলায় উঠে। দোতলায় পুরো কাজ এখনও কমপ্লিট হয়নি। ইমান 2টা রুম মিলে থাকছে সেখানে। তার আদেশমতেই বাকি কাজ থেমে আছে। সে দুটো রুমের সমান স্পেস নিয়ে নিজের একটা সাবলেট টাইপ বাসা বানিয়েছে। রুমের সঙ্গে এটাচ বাথ, ব্যালকনি আছে। নিজের রুমে মীরাকে নিয়ে আসলো সে। এক সাইডে ল্যাগেজ দুটো রেখে দিল সে। মীরা বলে উঠে, আমি কিন্তু কাউকে কিছু জানিয়ে আসিনি। ইমান যেন আকাশ থেকে পড়ল মীরার কথা শুনে। দ্রুত নিজেকে সামলে নিয়ে বলে, আগে ফ্রেশ হও, এরপর কথা বলি। ওদিকে বাথরুম। মীরা একবার বাথরুমের দিকে তাকাল। ইমান তার দিকেই চেয়ে আছে। সে পরপর দুটো হাঁচি দিল। ইমান বলে, ভেজা কাপড়ে থাকার জন্য ঠান্ডা লেগে আছে, আমি কফি আনছি। ইমান মুহূর্তের মধ্যে নিচে নেমে যায়। গরম কিছু খেলে ওর ভালো লাগবে। আজকের ওয়েদার কিছুটা ঠান্ডাই বলা চলে, আর কয়েকদিনের মধ্যে স্নো পড়া শুরু করবে। সেই হিসাব করলে এটাকে শীত বলা যায় না, কিন্তু আবহাওয়ায় উষ্ণতা বা উত্তাপ নেই। কিচেন থেকে কফি বানিয়ে বের হওয়ার সময় রান্নাঘরের সম্মুখে হাসনাহেনার সঙ্গে পুনরায় দেখা হল। উনি বলে উঠলেন, মেয়েটার আক্কেলজ্ঞান বলে কিছু নাই। ভেজা শরীরে ড্রয়িং রুমে বসে পুরা ড্রয়িং রুম নোংরা করেছে। ওর ল্যাজেগ ময়লা, সেই ময়লা ল্যাগেজ ম্যাটের উপর রেখে ম্যাটটা নোংরা করে দিল। ইমান মনে মনে ক্ষুব্ধ হয়ে বলে, ড্রয়িং রুম আমি ক্লিন করে দিচ্ছি আর কালকে একটা ম্যাট কিনে আনব। হাসনাহেনা চলে গেলেন। সেও উপরে উঠে যায়। রুমে প্রবেশ করে সে থমথমে খেয়ে যায়। মেয়েটা ডিভানে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে। ভেজা কাপড়ও বদলায়নি, ফ্রেশও হয়নি, ওভাবেই ঘুমিয়ে গেছে। ক্লান্ত বোধ হয় খুব। ও অলরেডি হাঁচি দেওয়া শুরু করেছে। এখন ভেজা কাপড়ে থাকলে জ্বর বাঁধাবে নিশ্চয়ই। সে কফির মগ টেবিলে রেখে মীরাকে ডাকল। ঘুম ভাঙ্গানোর চেষ্টা করল, কিন্তু এই 2-3 মিনিটের ব্যবধানে মীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। ডেকেও খুব একটা সুবিধা ইমান করতে পারল না। মীরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল সে। এরপর তার গায়ে হাত দিল। সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। সে ব্ল্যাঙ্কেট এনে তার গায়ে মুড়িয়ে দিল। এসি অন ছিল। এসিও অফ করে ফ্যান চালানোর পর তার মনে হলো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিল আর ঠান্ডা বাঁধবে না। নিজের আলমারির ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ার বের করে এনে আস্তে করে মীরার মাথায় দিকে হেয়ার ড্রায়ার ধরে রাখল। গরম বাতাস নির্গত হতে থাকল। চুলের পানি ক্রমে ক্রমে গরম তাপে বাষ্পায়িত হয়ে গেল। চুল শুকিয়ে দেওয়ার পর বেড থেকে বালিশ এনে মাথায় নিচে রেখে আলতো করে তার কপাল ছুঁয়ে দিল। আশ্চর্য ব্যাপার, কিছুক্ষণ আগেও শরীর ঠান্ডা ছিল, এখন হালকা গরম করছে। জ্বর আসলো নাকি?
সে আবার নিচে নেমে গিয়ে ড্রয়িং রুম ক্লিন করল। এর ফাঁকে খাবার অর্ডার দিল, যেন মীরার ঘুম ভাঙলে ক্ষুধার্ত থাকতে না হয়। খাবারও চলে আসল, কিন্তু মীরা তখনও ঘুমে। ইমান ইচ্ছা করেই ডাকছে না, ঘুমাক। 24 ঘন্টার বেশি প্রথমবার জার্নি করে বেচারি ক্লান্ত। সে রুমে ফিরে আসল, তার রুমটা বিশাল বড়ই বলা যায়। জানালার সাইড ঘেঁষে কিং সাইজের বেড, দেয়ালের সঙ্গে লাগানো কাবার্ড এবং বেডের বিপরীতে ডিভান। এরপর ডানদিকে লোটেবিল রাখা আছে কাপড় আয়রন করার জন্য। এর পাশেই বড় একটা বুকশেলফ, বুকশেলফের সঙ্গে হেলান দিয়ে গিটার রাখা। বারান্দায় দুটো চেয়ার আর একটা টি টেবিল এবং উইন্ড চার্ম লাগানো আছে। বাতাস হলেই উইন্ড চার্ম আওয়াজ করছে। রুমে কোনো আয়না বা ড্রেসিং টেবিল নেই। ওয়াশরুমের আয়নাতেই তার কাজ হয়ে যায়। সে বেডে এসে বসল। এরপর বড় মামার নাম্বারে কল দিল, উনি কল ধরলেন না। তার দুশ্চিন্তা হচ্ছে। মীরা হুট করে এখানে আসার মতো মেয়ে না। যেহেতু এতদূর এসেছে, বড় কোনো রিজন আছেই। বাসায় কাউকে না জানিয়ে এসেছে। এটা আরও চিন্তায় ফেলে দিচ্ছে তাকে। এদিকে অফিস থেকে কন্টিনিউসলি কল আসছেই। তার বড় বিরক্ত লাগল। সে ফোন রিসিভ করে বলে, আজকে আর আসব না অফিসে, আমার পার্সোনাল সময় দরকার। এরপর ফোন বন্ধ করে রেখে দিল। তখন মাত্র গোধূলি লগ্ন। ইতিমধ্যেই ঘর অন্ধকার হয়ে গেছে। নিকষকৃষ্ণ আধার অতিক্রম করে আজ সূর্যের কিরণের কোনো তেজ নেই। আবহাওয়া হুট করেই খারাপ হচ্ছে। বিকেলে আরেক দফায় বৃষ্টি হয়েছে। এখন শহর কালো করে মেঘ নেমেছে। আজ বুঝি সারারাত বর্ষণ হবে। সঙ্গে পাগলা খেপাটে হাওয়া তো আছেই। দূরে বাজ পড়ার শব্দে বিকট আওয়াজ সৃষ্টি হচ্ছে। নিজের শরীরের উপর নরম তুলতুলে ব্ল্যাঙ্কেটের উপস্থিতি টের পেল মীরা। ঘুমের মধ্যেই সে আরাম বোধ করে। হালকা বাতাসের জন্য ঘুম আরও প্রগাঢ় হচ্ছে, কিন্তু অচেতন মন বারবার জেগে উঠতে চাইছে। ঘুমের মধ্যে কারো দৃষ্টির মধ্যমণি হওয়ার ইনটিউশন পাচ্ছে সে। ব্ল্যাঙ্কেট সরিয়ে ফেলে সে নড়াচড়া শুরু করল। আচমকা নিজের কোমরে শীতল এক হাতের স্পর্শ পেতেই তার নিঃশ্বাস গাঢ় হল। সে চোখ বুজেই ভ্রু কুঁচকে ফেলে। এরপর আস্তে করে চোখ খুলল। নেত্র পল্লব মেলে তাকাতেই দৃশ্যমান হল ইমানের মুখমণ্ডল। সে সম্ভবত হাঁটু গেড়ে বসে আছে। নিজের কোমরে ওনার হাতের শীতল উপস্থিতি যেন মীরার সহ্য হল না। সে তড়িৎ বেগে কোমর থেকে এক ঝটকায় তার সরিয়ে দিল। তখনই ইমান বলে উঠে, পড়ে যাবে তুমি। আরও সরে ওদিকে চাপো। এটা বেড না। মীরা এতক্ষণ পর নিজের অবস্থান সম্পর্কে খেয়াল হল। সে বেমালুম ভুলে বসেছিল। নিজ রুমে ভাবছিল সে নিজেকে। কিন্তু সে তো ভিনদেশে পাড়ি জমিয়েছে। নিউ ইয়র্ক আসতে কম কাঠখোট্টা পেরোতে হয়নি নাকি? একটা দীর্ঘশ্বাস ফেলে সে উঠে বসল। উঠে বসতেই অনুভব করল তার মাথা ভীষণ ভারী হয়ে আছে। শরীর ম্যাজম্যাজ করছে। ক্লান্তি ভাব যায়নি। খোলা চুলগুলো উড়াউড়ি করছে জন্য বিরক্ত হল সে। জানালার থাই সামান্য খোলা বিধায় বাতাস ভেতরে প্রবেশ করছে। খুবই আস্তে সিলিং ফ্যান ঘুরছে মাথার উপরে। সে চুল গোছাতে গিয়ে চমকে ওঠে। তার গলা আর কপাল ভেজা, কিন্তু ভিজে যাওয়ার তো কারণ নেই কোনো। গরম ভাব তো একদম নেই। সে প্রশ্নবিদ্ধ চোখে সামনের দিকে তাকাল। কিন্তু সারা রুম জুড়ে ভয়াবহ অন্ধকার। ঘুটঘুটে অন্ধকার। 2 মিনিট আগেও ফোনের ফ্ল্যাশ লাইট অন ছিল। ইমান সেটা অফ করে দিয়েছে। সে বলে উঠল, লাইট বন্ধ করে রেখেছেন কেন? মুহূর্তে একটা হালকা কিরণ দেওয়া ঝাড়বাতি জ্বলে ওঠে। ঝাড়বাতির আলোয় চারপাশ আলোকিত হয়ে উঠল। মীরা অভিভূত হল। রুমটা খুব সুন্দর করে সাজানো।
এমন ধরনের রুম যে টিভি সিনেমায় দেখে এসেছে। বাস্তবেও যে এ ধরনের রুমে মানুষ বাস করব তা আজ নিজ চোখে দেখল। চোখ ঘুরিয়ে সেন্টার টেবিলে দৃষ্টি নিবন্ধ করতেই সে বিস্মিত হল। টেবিলের উপর একটা মগে পানি, মগের উপর রুমাল পড়ে আছে। সে জিজ্ঞাসু চোখে ইমানের পানে তাকাল। ইমান বলে উঠে, বিকেলের দিকে তোমার প্রচণ্ড জ্বর আসল। উপায় না পেয়ে জলপট্টি দিলাম, কিছুক্ষণ আগেই জ্বর সেরেছে তোমার। মীরা নাক ফুলিয়ে বলে উঠে, আপনি আমাকে ছুঁয়েছিলেন কোনো সাহসে? ইমান সাবলীলভাবে বলে, যেই সাহস নিয়ে বিয়ে পিড়িতে বসেছিলাম। মীরা অগ্নিদৃষ্টিতে তাকাল। সেই দৃষ্টির দিকে তাকিয়ে ইমান ভ্রু নাচাল। মীরার গা জ্বালা দিয়ে ওঠে। ইমান বলে, আমি ছুঁয়ে দিল তো ক্ষতি নেই। সেই উঠে দাঁড়িয়ে গায়ে ওড়না জড়াল, কিচ্ছু বলল না। ইমান বাঁকা হেসে বলে, যতটুকু দেখার সেটা আগেই দেখে ফেলেছি, সুযোগের সঠিক ব্যবহার করেছি। মীরা বিস্ফোরিত চোখে তাকাল একবার, এরপর উঠে বাথরুমে চলে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে ইমানের সামান্য মন খারাপ হল। অন্য কোনো দিন হলে এক মুহূর্তে মীরা তুলকালাম বাধাতব। এমনকি তাকে বেয়াদব বলতে এক সেকেন্ড সময় নিত না। সেই মেয়েটার আজ কি হল? এত শান্ত স্বভাব তার সঙ্গে যাচ্ছে না। ইচ্ছা করে রাগিয়ে দিলও রাগছে না। বিকেলে জ্বরের ঘোরে সে কাঁদছিল। ইমান তখন ল্যাপটপে কাজ করছিল। কাদার শব্দে সে দৌড়ে আসে। মীরাকে জ্বরে কাহিল হতে দেখে সে বড্ড অসহায়বোধ করছিল। মেয়েটার অসুস্থতা কিভাবে দূরীকরণ করবে? সেই সারাটা বিকেল জলপট্টি দিচ্ছিল মীরার কপালে। সেই যে বসেছিল মাটিতে হাঁটু গেড়ে, আর অন্যত্র যায়নি। তার ঘুম ভাঙ্গার পর দাঁড়িয়েছে। এখন ভীষণ পা ব্যথা করছে তার। সে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল মীরার। কিছুক্ষণের ব্যবধানে মীরা ফিরে আসল। চোখে মুখে তার পানির ফোঁটা লেগে আছে। ইমান স্নান হেসে বলে, টেবিলের উপর খাবার রাখা আছে, তুই খাও, আমি আসছি। সে বেরিয়ে গেল রুম থেকে। যদি তার উপস্থিতিতে মীরা অস্বস্তিবোধ করে খেতে। মীরার ক্ষুধা পেয়েছিল বেশ। প্লেনে সে তেমন কিছু খায়নি, বরং বার কয়েক বমি করেছে, এজন্য এত কাহিল হয়ে পড়েছে। খাবারের প্যাকেট খুলতেই তার মন বিষিয়ে আসল। হটডগ আর ব্রেড, এসব খাবার খেতে ইচ্ছে করছে না তার এক বিন্দু, কিন্তু এত খিদে পেয়েছে যে না খেয়েও উপায় নেই। অগত্যা এক বাইট মুখে পুরতেই তার নাড়িভুড়ি প্যাঁচিয়ে সব বের হয়ে যাওয়ার উপক্রম। সে হড়বড় করে বমি করে ফেলে। বমি করার পর আরও নিস্তেজ লাগা শুরু হল। মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরিয়ে পড়ে যাবে সে। এই অচেনা জায়গায় তার শরীর আরও খারাপ হয়ে পড়ছে। সে আরেক দফা বমি করতেই ইমান প্রায় দৌড়ে আসলো তার নিকটে। মীরা একবার তার দিকে তাকালো, এরপর মাথা নিচু করে বলে, সরি, আমার জন্য আপনার এত সুন্দর রুম নোংরা হল। ইমানের কথাটা শোনামাত্র মেজাজ বিগড়ে গেল। সে নিজেকে ধাতস্থ করল। একজন অসুস্থ রোগীর সঙ্গে নরম ব্যবহার করতে হয়। কাজেই সে বলে উঠে, তুমি ঠিক আছো? ওয়াশরুমে যাবে? মীরা উঠে দাঁড়াল। ইমান তাকে সাহায্য করতে চাইলে সে সাহায্য নিতে অনীহা প্রকাশ করে বাথরুমের দিকে রওনা হল। বাথরুমের ভেতর প্রবেশ করা মাত্র তার মাথা ঘুরাতে লাগে, পা টলতে থাকে। সে চাপা আর্তনাদ করে ডাকে, ইমান। ইমান পিলে চমকে ওঠে। মীরা তাকে মনে হয় অনেক দিন পর এভাবে ডাকল। সে ওয়াশরুমের দিকে আগাল। সে দেখতে পায় মীর দেয়ালে ঠেস মেরে দাঁড়িয়ে আছে। ইমান প্রশ্ন করে, আমি হেল্প করি? মীরা এর উত্তর দেয় না। মৌনতা সম্মনির লক্ষণ ভেবে সে বেসিনের কল চালু করে তার হাত মুখ ধুয়ে দিয়ে ওয়াশরুম থেকে সোজা বেডে আনে। এরপর বালিশের নিচে মাথা রেখে তাকে শুইয়ে দিল। মীরা উঠে বসে বলে, আমি বিছানায় শুব না। ইমান চোখ গরম করে তার দিকে তাকাল।
এতেও কাজ হল না। বাধ্য হয়ে ইমান বলে, সুস্থ হও আগে। মীরাকে শুইয়ে দিয়ে সে বারান্দায় গেল। হুহু বাতাসে তার ঠান্ডা লাগতে লাগে। বেশিক্ষণ এই বাতাসের মধ্যে থাকা যাবে না। বৃষ্টি থেমে গেছে। সে ডক্টর হ্যারির সঙ্গে আধ ঘন্টা আগে ফোনে কথা বলেছে। উনি জানিয়েছেন আবার জ্বর না আসলে মেডিসিন দেওয়ার দরকার নাই। 2-3 দিন বেড রেস্ট এবং হেলদি ফুড খেতে হবে পেশেন্টকে। ডক্টর হ্যারির এই জিনিসটা খুব ভালো। উনি অযথা মেডিসিন প্রেসক্রাইবও করে না, প্রতিকারে বেশি ফোকাস দেন। ডক্টর হ্যারি এমন একজন ডাক্তার যার সঙ্গে কথা বললে রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়, কিন্তু মীরার আবারও জ্বর এসেছে। বাথরুমে হাত ধরার সময় সে বুঝেছে এখন নিশ্চয়ই মীরাকে ঔষধ দিতে হবে। এমনই সময় রুম থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে আসে। তার বুঝতে সময় লাগল না যে কণ্ঠটা মীরার। সে দ্রুত বেগে বারান্দা ছেড়ে রুমে আসল এবং মীরার কাছে এসে বসে বলে, কাঁদছ কেন? কষ্ট হচ্ছে? মীরা উত্তর দিল না। ইমান তাকে আলতো করে ধরে উঠে বসাল। কান্না করতে করতে মীরার চোখ লাল হয়ে গেছে। জ্বরের কারণে ঠোঁট, গাল লাল হয়ে আছে। মনে হয় ঠোঁটে জ্বরঠোসা উঠেছে। মীরার গাল বেয়ে টপটপ করে অশ্রু ঝরছে। সেই গালে হাত রেখে সমস্ত চোখের পানি মুছে দিল। সে পুনরায় বলে উঠে, তুমি খুব মানসিক চাপে আছো তাই না? প্রতিবারের মতো এবারও উত্তর পেল না। মীরা হিচকি তুলে কেঁদে বলে উঠে, আম্মুর কথা খুব মনে পড়ছে, আমি আম্মুর কাছে যেতে চাই। কথাগুলো আটকে আটকে আসছে। জ্বরের ঘোরে কথা বলছে সে। ইমান তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে নিজের বুকে ঠায় দিল। কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। সে বলে উঠে, মেডিসিন নিতে হবে। পিৎজা খাবে? না। বার্গার? মীরা বলে উঠে, না। আমি এসব খেলেই বমি করে দিব। তাহলে কি খাবে? মীরা ঠোঁট বাঁকিয়ে বলে, ভাত খাবো আমি। ইমান শত চিন্তার মধ্যেও হাসল। দেখো মেয়ের কথা। এই মেয়েকে নাকি শুক্তি বেগম আগে ধরে বেঁধে ভাত খাওয়াত, আর এখন জ্বরমুখে ভাত খেতে চাচ্ছে। হাজার হোক ইমানের একমাত্র বউ এবং প্রথম কোনো মেহমান, সেই সাথে অসুস্থ মেয়েটা মুখ ফুটে কোনো আবদার করল, তার আবদার না রেখে পারা যায় না। ইমান বেশ চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আবদার পূরণ করতে চাইলেই তো হল না। তাকে ভাতের ব্যবস্থাও করা লাগবে। নিউ ইয়র্কে ভাত পাওয়া যায় কিন্তু খুঁজে বের করতে হবে। কোনো দোকানে পাওয়া যায় সে বিষয়ে তার কোনো আইডিয়া নেই। গ্লোসারি শপিং সে কোনো দিন করেছে কিনা নিজেরই মনে নেই। কোথা থেকে ভাতের চাল আনবে? কার কাছে সাহায্য চাইবে? তখনই প্রথমেই যার নামটা ব্রেইনে ভেসে আসলো সে হল জুই। জুইয়ের এসব সম্পর্কে জ্ঞান থাকার কথা। সে রান্না করতে ভালোবাসে। কোনো সময় অপচয় না করে সে জুইকে কল লাগালো। ওপাশ থেকে জুই ফোন রিসিভ করে বলে উঠে, মিস্টার খান, তুমি হুটহাট অফিস থেকে চলে এলে কেন? ইমান একদণ্ড খামোশ থেকে বলে, আমার বাসার কাছাকাছি কোনো গ্লোসারি শপে রাইস পাওয়া যাবে? জুই ওপাশ থেকে অবাক হওয়ার অনুভূতি প্রকাশ করে বলে, তুমি রাইসের খোঁজ নিয়ে কি করবে? নিজের বাসার কিচেন চিনো তুমি? ইমান গলার স্বর ভরাট করে বলে, একজন খুব করে ভাত খেতে চাইছি। হেল্প মি প্লিজ। জুই চটজলদি ঠিকানা বলে দিল। সে যে বিস্ময় ইয়া বড় একটা হা করেছিল এটা ইমান ফোনের প্রান্ত থেকেই বুঝে যায়। জুই জানিয়ে দিলন, সেই দোকানে ইন্ডিয়ান সব রকমের প্রোডাক্ট পাওয়া যায়, তবে রাত 8টার মধ্যে দোকান শাট আউট হয়ে যাবে, 8টার পর সেল করে না। ইমান তার সঙ্গে কথা বলা শেষ করে ঘড়ি দেখল। শীত 7:15 বাজছে। সে জলদি ক্রেডিট কার্ড বের করে নিচে নেমে গেল। সাদ তখন হলরুমে পপকর্ন খাচ্ছিল, তার নেটফ্লিক্সে ফ্রেন্ডসের এপিসোড দেখছিল। সাদ আর ইমান দুইজনেরই ফ্রেন্ডস সিরিজ খুব পছন্দের। এই নিয়ে সে 2বার সম্পূর্ণ সিরিজ দেখেছে। তাকে বেরুতে দেখে সাদ প্রশ্ন করে,
এই বৃষ্টির মধ্যে বের হবে তুমি? ইমান ব্যস্ততা দেখিয়ে বলে, যেতে হবে, আসছি। ইলশেগুড়ি বৃষ্টির মধ্যে তাকে বেরিয়ে যেতে দেখে হাসনাহেনা নিজের ছেলেকে বলে উঠে, ওই মেয়ে আসার পর তোমার ভাইয়ের ভাব ভালো লাগছে না। স্বাদ পপকর্ন মুখে পুড়ে বলে, বাংলাদেশ থেকে আসা মেয়েটাকে একবারও দেখলাম না। ফিলিং স্যাড ফর মি। হাসনাহেনা বলে, মেয়েটা দেখতে ভারী সুন্দর। ধবধবে ফর্সা গায়ের রং, চুলগুলো ও সুন্দর। স্বাদ বলে, তুমি ওর প্রশংসা করলা? ক্যান্ট বিলিভ। হাসনাহেনা রাগ দেখিয়ে বলে, যার রূপ আছে তার রূপের প্রশংসা তো করবই। ওর সাথে তাহলে মিট করতেই হয় এবার। ইমানের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8টা বেজে গেল। মাঝে হুট করে একটা ইমার্জেন্সি কল এসেছিল ক্লায়েন্ট থেকে, কল রিসিভ করে কথা না বললেও চলছিল না। সে যখন খুবসুরত ফুড এন্ড বেকিং নামক ছোট ঘুপচি এই দোকানের সামনে আসল, তখন দোকানি তার চোখের সামনে ওপেন সাইনবোর্ডটা ঘুরিয়ে ক্লোজ করে দিল, মেইন মার্কেট থেকে 2 মিনিট হেঁটে বাম পাশে এই দোকান। এত ছোট একটা দোকানের নাম জুই সাজেস্ট করবে তা কল্পনাও করেনি ইমান। সে দোকানের দরজা খুলে প্রবেশ করতে ধরলে বৃদ্ধ দোকানি রাগী গলায় ইংলিশে বলে উঠে, এই যে ছেলে, ঢোকার আগে চোখ দিয়ে ক্লোজ লেখাটা দেখনি? ইমান নরম গলায় বলে, সো সরি স্যার। আমি দেখেছি, কিন্তু শপিং করা আমার জন্য দরকার। আমার চাল কিনতে হবে, আশেপাশে ভারতীয় কোনো শপ নেই। দোকানি বিরক্ত হয়ে বলে, কাল এসো। দ্য শপ ইজ ক্লোজড নাও। ইমান অনুরোধের কণ্ঠে বলে, আমি যখন আসি তখনই শপ ক্লোজ হল, 1 মিনিট লেটকে ক্ষমা চোখে দেখুন। একটু দরকার জন্য এই বৃষ্টির মধ্যে এসেছি। দোকানি বলে, কত বছর ধরে নিউ ইয়র্কে আছো? ছোট থেকেই। তাহলে তো ভাতের জন্য এত ক্রেভিংস হওয়ার কথা না। আমেরিকান কালচার তোমার রক্তে মিশে গেছে এটা দিনে। সামনেই ইটালিয়ান ফুড কোর্ট, ওখান থেকে পিৎজা, মদ কিনে খাও, আমি 8টার পর সেল করি না। ইমান দোকানির কাছে পুনরায় অনুরোধ করে বলে, ওর আচানক জ্বর আসল। পিৎজা হটডগের নাম শুনলেই বমি পাচ্ছে। খালি পেটে অ্যান্টিবায়োটিক দিতে পারছি না। কিছু মুখে দিবে না সে। শেষে বলল, ভাত খাবে? আপনার এখানে চাল না পেলে 2 কিলোমিটারের বেশি ড্রাইভ করে চাল কিনে আনতে হবে ইন্ডিয়ান মার্কেট থেকে। দোকানি রাগী গলায় বলে, ওটাকে হয় তোমার? ইমান মাথা চুলকে বলে, ওয়াইফ। বৃদ্ধের রাগী চেহারা মুহূর্তে হারিয়ে গেল। আপাতত তার চোখে ইমানের জন্য শ্রদ্ধা দেখা যাচ্ছে। সে মুখে গাম্ভীর্য বজায় রেখে বলে, কয় কেজি নিবে? 4 কেজি দেন। দোকানির বয়স 70-এর কাছাকাছি। কাজ করে ধীর গতিতে। উনি সময় নিয়ে চাল প্যাকেট করে। এরপর বলে, বউকে অনেক ভালোবাসো? ইমান বলে উঠে, ভালোবাসি কিনা সিউর বলতে পারছি না, কিন্তু আজকে ও না খেলে আমারও খাওয়া হবে না। বৃদ্ধ হাসল, প্যাকেট বুঝিয়ে দিয়ে বলে, এটার নামই ভালোবাসা। তুমি আজকের দিনের লাস্ট এন্ড বেস্ট কাস্টমার, এজন্য তোমার জন্য 50% ডিসকাউন্ট। মীরার আজ নিউ ইয়র্কে প্রথম সকাল। কিন্তু আজকের সকালটার মধ্যে কোনো এক জায়গায় ঘাটতি রয়েছে। প্রকৃতি ইচ্ছে করেই আজকের সকালটাকে সুন্দর করে উপস্থাপন করেনি। আজকের সকালটা ভারী মেঘলা, মনমরা একটা ভাব। ধূসর ও ছাইরাঙা মেঘপুঞ্জগুলো শুভ্র সাদাটে আকাশের দিগন্ত জুড়ে এদিক ওদিক ছড়িয়ে আছে। ঠান্ডা ভাব কালকের চেয়েও বেড়েছে। জ্বরের ঘোরে মীরার কিচ্ছুটি মনে নেই, তার মনটাও ভালো নেই। ভেতরকার মনটা একদম মরে গেছে যেন। এই 3টে মাসে সে অনেক কিছু সয়েছে। বাবা মার দ্বন্দ্বে, বোঝাপড়ার মধ্যে তাদের দুবোনকে অনেক কিছুই সহ্য করতে হল। ইরার তো এসএসসি পরীক্ষার প্রিপারেশনও ঠিকমতো নেওয়া হল না। সে নিজেও এক প্রকার লেখাপড়া ছেড়ে দিয়ে নিজের ঘরে চুপটি মেরে বসে থাকল। সবকিছু অসহ্য লাগত।
ভাড়া বাসায় মন টিকত না। বারবার পুরনো বাসার জন্য মন কাঁদত। দাদির কথা মনে পড়ত। বড় আব্বুর শাসন সবকিছু স্মৃতির মানসপটে ঘুরে বেড়াত। ছোট্ট 2 কামরার বাসায় নিজেকে বন্দি বন্দি লাগত। মীরা বুঝে পায় না এত ছোট বাসায় মানুষ কিভাবে বাস করে। তারপরও শান্তি ছিল সেই বাসায়। কিছুদিনের মধ্যে শান্তিও পালিয়ে গেল। রেখে গেল কেবল হাহাকার। বাবার কর্মে সে শোকাহত। সে বিছানা থেকে উঠে আশেপাশে তাকাল। রুমে সে একা। নিচ থেকে ঘের ঘের শব্দ ভেসে আসছে। জানালা দিয়ে নিউ ইয়র্কের সৌন্দর্য স্পষ্ট দেখা যাচ্ছে। সে মুগ্ধ না হয়ে পারল না। নাম না জানা গাছগুলো কি অপূর্ব। আকাশটাও কত স্বচ্ছ। সবকিছু ঝকঝকে করছে। আগ্রহ নিয়ে সে নিচে নেমে আসে। ঘুম ঘুম চোখে হলরুমের দিকে পা বাড়াল। সাক্ষাৎ হল ইমানের সৎ মায়ের সঙ্গে। নিজের পরিচয় অবশ্য মীরা কাউকে জানায়নি। সে হাসনাহেনাকে বিনীত গলায় সালাম দিল। উনি সালামের জবাব নিয়ে বলে, তোমার নাম মীরা তাই না? হ্যাঁ। ইমান তোমাকে নাস্তা খাওয়ার পর মেডিসিন নিতে বলেছে। তুমি সাডেনলি সিক হলে। ইমানের কি অস্থিরতা। একবার কফি বানালো। ওকে এই প্রথম আমি রান্না করতে দেখলাম। সবসময় অর্ডার দিয়ে খায় ও। আবার বৃষ্টির রাতে তোমার জন্য বাইরে গেল। রাতে আমাকে ফোন দিয়ে ভাত রান্না করে দিতে বলল। কোনো দিন আমার সঙ্গে কথা বলে না। কাল রাতে ফোন দিল। মীরার আবছা মনে পড়ে যায় রাতের কথা। ইমান সম্ভবত তাকে নিজ হাতে খাইয়ে দিয়েছিল। তার শরীর সত্যি অনেক খারাপ ছিল, না হলে কোনো দিন সে ইমানের হাতে খেত না। সে হাসনাহেনাকে উদ্দেশ্য করে বলে, আপনাকে অনেক ধন্যবাদ আন্টি। আসলে বাংলাদেশে আমরা দুবেলা ভাত খাই। জ্বরের ঘোরে রিচ ফুড দেখলেই বমি পাচ্ছিল। হাসনাহেনা নাস্তার টেবিল গোছাতে গোছাতে বলে, আমেরিকা এসেছ, এখানকার লোকাল ফুড টেস্ট করো। ভাত তো দেশে গিয়ে খেতেই পারবে, পাউরুটি খাও তো। জি খাই। জেলি, মেয়োনিজ, নসিলা, নিউট্রেলা সব আছে, যেটা দিয়ে খেতে মন চায় খাও। মীরা বহু কষ্টে শুধু একটা পাউরুটি খেল। তার খাওয়ার রুচি নেই। মুখ তেতো হয়ে আছে। খাওয়া শেষ করেও সে দোতকায় গেল না। নিচেই হাসনাহেনার সঙ্গে থাকল। বেলা 1টায় এ বাসার ছোট ছেলে ভার্সিটির ক্লাস মিস দিয়ে বাসায় ফিরল। মীরার সঙ্গে তার প্রথম মিট এন্ড গ্রিট। সম্পর্কে ছেলেটা তার দেবর হয়। সাদ তাকে দেখামাত্র উত্তেজিত হয়ে বলে, ওহ মাই গড, তুমি তো দেখি একদম একটা রাজকন্যার মতো সুন্দরী। মনে হচ্ছে কোম ফেইরিটেল থেকে লাফ দিয়ে আমাদের বাসায় ঢুকে পড়েছ। মীরা তার কথায় সামান্য লজ্জা পায়। সাদ ছেলেটা খুব ভালো, প্রাণবন্ত। সহজেই তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। তারা সমবয়সী। এজন্য খুব ইজিলি তাদের মধ্যে কথাবার্তা হল। সাদ বলে উঠে, এখন তো তুমি সুস্থ, চল তোমাকে আমার ভার্সিটি ঘুরিয়ে আনি। মীরা তার সঙ্গে ভার্সিটি ভিজিটে যেতে রাজি হয়ে যায়। সাদ তাকে নিয়ে নিজের ক্যাম্পাসে যায়। মীরা এতবড় ভার্সিটি দেখে টাস্কি খেল। কি সুন্দর প্রকৃতিতে ঘেরা আশপাশ। মিহি বাতাস। হলদে গাছের পাতায় ভার্সিটি প্রাঙ্গণ ভরে গেছে। মাঠটা কি বিশাল। বিপত্তি ঘটে যায়। সাদকে তার প্রফেসর দেখে ফেলে এবং ক্লাসে জয়েন করার আদেশ দেয়। সাদ নিরুপায়। ক্লাস না করলে স্যার রেগে যাবে। কিন্তু নতুন অতিথিকে একা ফেলেও তো যাওয়া যায় না, পাশেই ভাইয়ার অফিস। সে ভাবল ওকে ভাইয়ার কাছে রেখে ক্লাসে আসবে। সাদ মুখ কাচুমাচু করে বলে, হেই প্রিটি লেডি, আমার ভার্সিটি কেমন লাগলো? মীরা তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, তোমাদের ইউনিভার্সিটি অনেক সুন্দর।
আমার মতো ফাঁকিবাজও এত সুন্দর ক্যাম্পাস দেখে এখন এখানে পড়তে মন চাচ্ছে। সাদ সামান্য হেসে মাথা চুলকে বলে, সামনে আরেকটা ভবন আছে। অনেক সুন্দর। চল ঘুরে আসি। মীরার অবশ্য ভার্সিটির সৌন্দর্য রেখে চলে যেতে মন চাচ্ছে না। এত সুন্দর পরিবেশে আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছিল তার, কিন্তু সাদ অন্য কোথাও ঘুরিয়ে আনতে চাইছে। তাকে মানাও করা যায় না। সে বলে, কোথায় যাব এখন? সামনেই। আসো। মীরা তার সাথে হাঁটা ধরে। এত বড় ভার্সিটির এরিয়া কিন্তু লোকশূন্য। বেশ কিছুক্ষণ পরপর এক দুইজনকে দেখা যাচ্ছে। সত্য বলতে পুরান ঢাকায় একসঙ্গে এত মানুষ দেখে সে অভ্যস্ত। এখন এমন ফাঁকা স্থান দেখলে তার মনে শনি ডাকে, মনে হয় প্রবেশ নিষিদ্ধ জায়গায় ঠিকানা হারিয়ে ঢুকে পড়েছে সে। ভার্সিটির বিশাল গেট দিয়ে বের হয়ে তারা রাস্তার ধারে আসল। বিশাল বড় রাস্তা, প্রশস্ত, পিচঢালা। সাই সাই করে এক দুইটা গাড়ি চলে যাচ্ছে। চোখ যতদূর যায় ঠিক ততদূরই এই পিচঢালা রাস্তা দেখতে পাচ্ছে সে। না জানি এ রাস্তার শেষ কোথায়। সাদ ফুটপাতে এসে দাঁড়াল। ফুটপাতে মানুষ দেখা গেল। তিনজন সাদা ধবধবে ফর্সা মেয়ে টপজিন্স পরে দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। তাদের দুইজনকে দেখে হাসি দিল। মীরাও ওদের দেখে হাসল। ওদের মধ্যে থেকে একটা মেয়ের সঙ্গে হালকা ঘিয়ে রঙের এবং লেজ থেকে বক্ষ অবধি কমলা রঙের চার্লি কুকুর। কুকুর দেখে মীরা সামান্য ভয় পেয়ে পিছিয়ে গেল। এতে কুকুরের মনিব যেন বিরক্ত ও অফেন্ডেড হল। সে তার কুকুর নিয়ে এগিয়ে গেল। সাদ সব দেখে বলে উঠে, তুমি ডগ দেখে ভয় কেন পাচ্ছ? ওরা তো পেট ডগ। কিছু করবে না। এখানে ডগিকে ভয় পেলে মানুষ ভালো চোখে দেখে না। মীরা সামান্য মাথা নাড়াল। তার মারাত্মক কুকুর ভীতি আছে, এখন সেটা রাস্তারই হোক বা কিউট পাপ্পি হোক না কেন। তার কাছে সব কুকুরই সমান। সব কটাকেই সে সমান তালে ভয় পায়। সাদ নিউ ইয়র্ক নিয়ে আরও অনেক কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। তার পিছনে মীরা আসছে। সে আশপাশ অবাক নয়নে দেখছে। মাথা বরাবর সূর্য, কিন্তু সূর্যের আলোয় তেমন তেজ নেই। বরং মিষ্টি একটা রোদে গাউম পাচ্ছে। চারপাশে অদ্ভুত রকমের নীরবতা। বাংলাদেশে এমন নীরব রাস্তা পাওয়া যেন স্বপ্ন। হর্নে বিরক্তিকর ধ্বনি নেই। সিএনজি, বাসের কালো ধোঁয়া নেই। কোথাও একটা খাবারের প্যাকেট পড়ে নাই। হাওয়া বাতাস দূষণমুক্ত ও বিশুদ্ধ। গাছে গাছে পাখি, প্রজাপতি, মৌমাছি উড়ছে, যে যার মতো, কারো দিকে কেউ তাকায়। আর চোখাচোখি হয়ে গেলেও একগাল হেসে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সাদ অবশেষে বিশাল সুউচ্চ একটা বিল্ডিংয়ের সামনে এসে থামল। গেইটের সামনেই ফ্লোয়ারা। ফ্লোয়ারায় একবার পানি উপরে উঠছে তো পরমুহূর্তেই পানি নেমে যাচ্ছে। দারোয়ান দাঁড়িয়ে আছে। সাদকে দেখে সে হাত নাড়ল। বিল্ডিংয়ের পরিবেশ দেখে মীরার মনে হচ্ছে এটা কোনো অফিস। সাদ তাকে অফিস ঘুরাতে কেন নিয়ে আসলো? বিল্ডিংটা নিঃসন্দেহে সুন্দর, কিন্তু এখানকার বেশিরভাগ বিল্ডিংই এমন স্ট্রাকচারে বানানো। সম্পূর্ণটা কাচের ঘেরাও করা। সাদ বলে উঠে, কাম উইথ মি। দারোয়ান এগিয়ে আসল। কিন্তু দরজা খুলে দিতে হলো না। অটোম্যাটিক্যালি দরজা খুলে গেল। তারা ভিতরে প্রবেশ করে। সাদ ব্যস্ত হয়ে কাউকে কল দিচ্ছে। মীরা অবশ্য সেদিকে খেয়াল রাখল না। সে আনমনে চারপাশটা চোখ বুলিয়ে দেখে নিল। সাদ ফোনে কথা বলা শেষ করে তার সামনে এসে বলে, আমরা 11 তলায় যাব এখন। মীরা এবারে প্রশ্ন করে বসে, এখানে কি তোমার কোনো কাজ আছে সাদ? সাদ বিনীত হেসে লিফট কল করলেন। সঙ্গে সঙ্গে লিফট ওপেন হল। তারা লিফটের ভেতরে প্রবেশ করল। লিফট ঘড়ি ধরে 4 সেকেন্ডের মধ্যে 11 তলায় পৌঁছে দিল।
তারা যখন 11 তলার ফ্লোরে প্রবেশ করে হিম শীতল এসির বাতাসে গা ঠান্ডা হয়ে আসে। ফ্লোরের বাম পাশ থেকে একটানা 10 ডেস্ক। সেখানে সবাই গভীর মনোযোগ দিয়ে কম্পিউটার স্ক্রিনে কাজ করছে। তার পাশে সারি সারি 6টা কফি মেশিন রাখা। আরও একটু দূরে বিশাল অডিটোরিয়াম রুমের মতো একটা হলরুম। অস্পষ্ট বোঝা যাচ্ছে ভেতরে অনেকেই আছে। নিশ্চয়ই ওখানে কোনো জরুরি কাজ চলছে। সাদ আবারও কাকে যেন কল দিল। মিনিট 1-এর মধ্যে ওই বিশাল অডিটোরিয়ামের মতো রুমটার দরজা ক্যাচ শব্দ করে খুলে গেল। মীরার কেমন যেন ভয় লাগল। যেমনটা কলেজে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে দাঁড়িয়ে দুষ্টুমি করার সময় হতো। সে মাথা নিচু করে ফেলে কেউ একজন বেরিয়ে আসে, যার পরনে দামি ঘড়ি আর দামি শু। নিচু হয়ে থাকায় সে চেহারা দেখতে পারল না। আচমকা তার কণ্ঠস্বরে সে চমকে ওঠে। সে বলে উঠে, সাদ, কোনো প্রবলেম? মীরা তড়িৎগতিতে মাথা তুলে তাকায়। এ কাকে দেখল সে? এটা তো ইমান। তার মাথায় একবারও ইমানের চিন্তা আসেনি। এই প্রথমবার কর্মরত অবস্থায় ইমানকে দেখল সে। চুলগুলো সুন্দর করে গুছিয়ে আছড়ানো, পরনে পরিষ্কার ইস্ত্রি করা নেভি ব্লু রঙের শার্ট, চেহারায় একটা জ্ঞানী ভাব ফুটে আছে। মীরা আরেকটা ব্যাপার দেখল, সে ভেতর থেকে আসতেই বাম পাশের ডেস্ক থেকে একটা লোক দাঁড়িয়ে তাকে রেসপেক্ট দেখাল। ইমান হাত নেড়ে হাসি দিয়ে তাকে বসতে বলে। তাদের দুজনের দৃষ্টিবিলাস ঘটে ক্ষণের মধ্যে। এক পলের অন্তর মীরা চোখ নামিয়ে নেয়। বিস্ময়ের তোড়ে তার বাকের রা হারিয়ে গেছে। সাদ ভাইয়ের কাছে গিয়ে কানে কানে কি সব বলল। ইমান এমনভাবে মাথা নাড়ল যেন সে সব বুঝে গেছে। কথা শেষ করেই সাদ যেন দৌড় দিল হোসাইন বোল্টের গতিতে। মীরা অবাক হয়ে তার দিকে একবার তাকাল, আরেকবার তাকাল ইমানের দিকে। ইমান টাইলুজ করে বলে, আসো আমার সঙ্গে, ওর ক্লাস আছে, ওকে যেতে হবে। বাক্যটা শুনতেই মীরার সাদের উপর রাগ হল। সাদ তাকে বললেই পারত তার ক্লাস আছে। সেও আরও কিছুক্ষণ ভার্সিটি এরিয়াতে থাকত, ঘুরত সেখানে। কেন সাদ তাকে এইখানে নিয়ে আসলো? এই বাড়তি উপকারটা তো মীরা তাকে করতে বলেনি। তবে সে নিশ্চুপ থেকে সরাসরি ইমানের দিকে তাকাল। ইমান হাতের ইশারায় তাকে ভেতরে যেতে বলে। মীরা গুটি গুটি পায় তার সঙ্গে ভেতরে ঢুকে। ভেতরে ঢুকতেই সবাই একবার করে তাদের দিকে তাকাল। এখানে সম্ভবত 10 জনের মতো আছে। পরিবেশ দেখে মনে হলো খুব গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। ইমান তাকে পাশ কাটিয়ে সামনে গিয়ে একটা চেয়ার টেনে তাকে বসতে আহ্বান জানাল। মীরা আস্তে করে সেখানে বসল। এরপর ইমান সামনে গিয়ে দাঁড়াল। প্রজেক্টের অন করা ছিল। সে বলে উঠে, ডিস্টার্বের জন্য সরি, আমি কাজে ফিরে যেতে পারি। অতপর সে ইংলিশে ননস্টপ ভাষণ দিতে লাগল। মীরার একবার মনে হচ্ছে সে প্রেজেন্টেশন দিচ্ছে, আরেকবার মনে হলো সবাইকে কাজ বুঝিয়ে দিচ্ছে। বেশ বোর হতে থাকে সে। এত এত অচেনা মানুষের ভিড়ে নিজেকে খুব অসহায় লাগছিল তার। অবশেষে মিটিং শেষ হল। একে একে সবাই উঠে যেতে লাগল। ইমান তখনও ল্যাপটপের স্ক্রিনে মুখ ডুবে কাজে ব্যস্ত। রুমটা ফাঁকা হতেই মীরাও উঠে দাঁড়াল এবং সঙ্গে সঙ্গে ইমান প্রশ্ন করে, কি হল? মীরা দাঁতে দাঁত চেপে বলে, পায়ে ঝিনঝি লেগেছে, তাই ঝিনঝি লাগা সারানোর জন্য দাঁড়ালাম। ইমান অবশ্য পায়ে ঝিনঝি লাগার বিষয়টা বুঝল না, কিন্তু কোনো প্রশ্নও করল না, বরং বলে উঠে, কফি খাবে? ঝাঝালো কণ্ঠে উত্তর ধেয়ে আসে না বোধক। ইমান ল্যাপটপ বন্ধ করে বলে, আমার কেবিনে আসো। তারা যখন রুম থেকে বের হল, তখন অনেকের দৃষ্টিই তাদের দিকে ছিল। এতে ভারী অস্বস্তি হয় মীরার। ইমান তাকে একটা গোছানো রুমে এনে গেট লাগিয়ে দিল। এই কেবিনটা ইমানের একার, নিজস্ব।
সে চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে আরাম এক গ্লাস পানি খেল। এরপর মীরার পানে তাকিয়ে বলে উঠে, তোমার শরীর কেমন এখন? সকালে মেডিসিন নিয়েছিলে? ইমান কথা বলছে খুবই স্বাভাবিক গতিতে, যেন তাদের মাঝে কোনো দিন কোনো ফাটল তৈরি হয়নি। সে তার বিপরীত দাঁড়িয়ে আছে। সে বসল না। ইমান টেলিফোনে কাকে যেন খাবার আনতে বলল। 2 মিনিটের ব্যবধানে 2 মগ কফি এবং আমেরিকার জাতীয় খাদ্য বার্গার সঙ্গে এক স্লাইস ব্রাউনিও রয়েছে। বার্গারটা বেশ ড্রাই, ভেতরে মেবি বিফের পেটি এবং সস দেওয়া আছে। আজকে এসব ফাস্টফুড দেখে তার বমি পাচ্ছে না। ইমান কফির মগ হাতে তুলে নিয়ে বলে, বিকেলে কোথাও যাওয়ার প্ল্যান আছে? মীরা নাবোধক মতো প্রকাশ করে। ইমান বলে উঠে, আমাদের বাসা থেকে 10 মিনিট দূরত্বে একটা লেক আছে। লেকের পাশে পার্কও আছে, চাইলে সেখানে যেতে পারো। ইচ্ছা নাই। বার্গারটা খাও, এটা ম্যাকডোনাল্ডের খুব ফেমাস এখানকার বার্গার ফ্রাইস। মীরা অবশ্য আগেই ম্যাকডোনাল্ডের লোগো দেখে চিনে ফেলেছিল, খেতে ইচ্ছে করছে না। ইরার খুব শখ ছিল এই দোকানের খাবার খাওয়ার। প্রতিটা সেলিব্রিটি একবার করে হলেও ম্যাকডোনাল্ডে এসে চেক ইন দিয়েছে। ওর জন্য খারাপ লাগছে। ইমান আবারও তাকে খাওয়ার জন্য সাধল, কিন্তু এত সুস্বাদু খাবার তার গলা দিয়ে নামবে না। ওমন সময় দরজায় নক হল। সে কামিন বলতেই 6-7 জনের একটা দল এসে হুমড়ি খেয়ে পড়ল। ওরা সবাই ভিনদেশী, পোশাক আশাকে ভিন্ন সংস্কৃতি প্রকাশ পাচ্ছে। কেউ বাংলাদেশী নয়, তবে ওদের মধ্যে একজনের চেহারা বাঙ্গালিয়ানা ভাব পাচ্ছে, কিন্তু আচরণ চালচলনে মনে হল না সে বাঙালি। ওদের মধ্যে একজন কৃষকও আছে। ইমান দাঁড়িয়ে তাদের দিকে এগিয়ে গিয়ে কথা বলা শুরু করল। মীরার চুপচাপ দাঁড়িয়ে থাকতে কেমন যেন লাগছিল, তাই সে কফির মগ হাতে নেওয়ার জন্য হাত বাড়াল। কফি হাতে নিতেই উত্তাপে তার হাত থেকে ঝনঝন শব্দ করে কফির মগ পড়ে যায়। সবাই আরেক দফা তার দিকে তাকাল। ওই সময় মীরার নিজেকে পৃথিবীর সবচেয়ে আনস্মার্ট মেয়ে বলে মনে হচ্ছিল। লজ্জা ও অপমানে মুখ লাল হয়ে আসল। ক্ষণেই ইমান তার দিকে এগিয়ে এসে তার বাহু ধরে টেনে সরিয়ে দাঁড় করিয়ে ব্যতিব্যস্ততা দেখিয়ে বলে, আর ইউ ওকে? কফি গায়ে পড়েনি তো? মীরা শুধু উহু বলল। তার কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। পায়ে লেগেছে? না। ইমান তবুও চিন্তিত ভঙ্গিতে তার দিকে তাকাল। তার আঙ্গুলে কাচের টুকরো লেগে রক্ত বের হওয়াটা ইমানের চোখ এড়াল না। ততক্ষণে বাকিরা প্রস্থান করেছে। তাদের মধ্যে নাক গলাল না। আমেরিকানরা এদিক দিয়ে খুব সভ্য, বলার আগেই স্পেস দিবে আপনাকে। মীরাকে চেয়ারে বসালো সে। এরপর ড্রোয়ারে হাতড়িয়ে কিছু খুঁজল, কিন্তু পেল না। অগত্যা টিস্যু পেপার দিয়ে তার আঙ্গুলে টিস্যু চেপে ধরে বলে, ভাগ্য ভালো ছোট কাচের টুকরো লেগেছে। বড় টুকরো গায়ে গেঁথে গেলে এতক্ষণ রক্তক্ষণের মাত্রা বেড়ে যেত। মীরা তার দিকে তাকিয়ে বলে উঠে, আমার জন্য এত চিন্তিত হতে হবে না। চিন্তিত হচ্ছি না। কথা শোনামাত্র মীরার মন বিষিয়ে গেল। সে মলিন চেহারা করে তাকাল। ইমান তখন উঠে দাঁড়াল। তখনই বিনা অনুমতিতে রুমে প্রবেশ করে সেই বাঙালির মতো দেখতে মেয়েটি। মেয়েটার নাম সে জানে না। মেয়েটা রুমে প্রবেশ করে হাসি মুখে বলে, মিস্টার খান, 10 মিনিট পর কনফারেন্স শুরু হবে। সবাই আপনার অপেক্ষায় আছে। ইমান বলে, আমি জানি জুই, তবুও জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তাদের দুজনের কথোপকথনের মাধ্যমে মীরা জানতে পারল মেয়েটার নাম জুই। ও বড্ড হাসি খুশি। সেই থেকে হেসে হেসেই কথা বলছে। তাকে দেখে দুবার হাসিও দিয়েছে ন। আচমকা জুইয়ের প্রশ্নে তারা দুজনই পিলে চমকে উঠে একে অপরের দিকে তাকাল।
জুই প্রশ্ন করে, মিস্টার খান, মীরা তোমার কে হয়? ইমান নীরব থাকল। মৌনতা ভেঙে মীরাই আগে উত্তর দিল, কাজিন হই। ইমানের অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল। সে মনে মনে প্রস্তুতি নিচ্ছিল জুইকে সত্যটা বলে দেওয়ার। কথা গুছিয়ে নিতে টাইম নিচ্ছিল, এর আগেই মীরা উদ্ভট একটা উত্তর দিয়ে দিল, মেয়েটাকে আচ্ছামতো বকে দিতে মন চাইছে। জুই বলে উঠে, আমাদের তো কনফারেন্স আছে, তুমি চাইলে অফিস ঘুরে বেড়াতে পারো। নিচে খুব সুন্দর একটা বাগান আছে, লাইব্রেরি আছে, কফি হাউস আছে, যেখানে ইচ্ছা ঘুরো। চাইলে মিস্টার খানের কেবিনে বসে মুভি দেখতে পারো, ফিল ফ্রি। মীরা স্নান হেসে ইমানের দিকে তাকিয়ে বলে, আমি বরং নিচে যাই। ইমান কিছু বলল না। সে পাশ কাটিয়ে কেবিনের বাইরে চলে যায়। একটু পর জুই আর মীরা বেরিয়ে এলো। মীরা লিফটের দিকে এগিয়ে গেল এবং তারা ফ্লোরের শেষ প্রান্তে হাঁটা দেয়। কনফারেন্স রুমে ঢোকামাত্র হুট করে কারেন্ট গেল এবং সেকেন্ডের মধ্যে কারেন্ট আসল। কনফারেন্স রুমে সব লাইট বসে আছে। লিফটম্যানিকে দৌড়াদৌড়ি করতে দেখে ইমান চিৎকার দিয়ে বলে, কি হয়েছে? লিফটম্যান বলে উঠে, জেনারেটরে ইরোর দেখা দিয়েছে। লিফট অপারেটর কাজ করছে, লিফট মাঝপথে আটকে গেছে স্যার। 2 জন আটকা পড়েছে, ইটস এন ইমার্জেন্সি। ইমানের বুক ধুক করে উঠে। মীরাও তো লিফটস ঢুকেছে। সে কি আটকা পড়েছে? আল্লাহ, না, এমন যেন না হয়। মীরার যেন কিছু না হয়। কনফারেন্স রুম থেকে প্রায় দৌড়ে বের হয় ইমান। তার পথ আটকিয়ে জুই প্রশ্ন করল, বাইরে কেন যাচ্ছ? কনফারেন্স শুরু হয়ে গেছে তো। এটা একটা জরুরি মিটিং, এখন বাইরে যাওয়া কি উচিত? ইমান বিড়বিড় করে বলে, মীরার নিরাপত্তা সুনিশ্চিত করার চেয়ে আর কিছুই আমার জন্য এখন জরুরি নয়। ঠিক বা বেঠিক বুঝি না, দরকার হলে চাকরি ছেড়ে দিব। জুই অবশ্য কোনো কথাই শুনতে পেল না, এমনকি সে লিফটম্যানের বলা কথাগুলোও শুনেনি। অন্যদিকে ছিল সে। লাস্টবারের মতো সবকিছু রিচেক দিচ্ছিল সে। ইমান চলে যাওয়ার পর কনফারেন্স রুমে উপস্থিতি এক লাইট বলে উঠে, আই থিঙ্ক লিফটে কেউ আটকে গেছে। তোমার ওখানে যাওয়া দরকার, কারো জীবন ঝুঁকিতে আছে। জুই কথাটা শোনামাত্র প্রশ্ন করে, আর ইউ সিউর? লিফটম্যান তো তাই বলল। ওহ নো, গড হেল্পস, আসো। সে খানিকক্ষণের জন্য কনফারেন্স বন্ধ রেখে হলরুমের বাইরে আসল। ততক্ষণে মোটামুটি একটা শোরগোল পড়ে গেছে। 2 জন রেস্কিউ টিমের সদস্য পৌঁছে গেছে। ইমানকেও তাদের সঙ্গে দেখা গেল। জুই এগিয়ে এসে বলে, তোমার কাজিন কি আটকে গেছে লিফটে? ইমান তখন দুশ্চিন্তায় ঘেমে নেই একাকার। সে মলিন মুখে বলে, সম্ভবত। লিফট কোনো ফ্লোরে আটকে গেছে বোঝা যাচ্ছে না। একজন রেস্কিউ টিমের সদস্য বলে উঠে, নিচে গিয়ে লিফটের মেইন সুইচ অফ করে আসেন কেউ একজন। ইমান বলে উঠে, আমি যাচ্ছি বলে সিঁড়ির দিকে ছুটতে লাগল। তার কোনো দিকে হুঁশ নেই। 11 তলা থেকে যত দ্রুত নিচে নামবে তত দ্রুত মীরাকে উদ্ধার করা যাবে। এছাড়া সে মনে মনে আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করছে যেন নিচের ফ্লোরে গিয়ে দেখে মীরা নিচে দাঁড়িয়ে আছে। সে 11 মিনিট অপচয় করে নিচে নেমে যায়, কিন্তু তার ত্রিশাতুর চোখ মীরাকে দেখতে পায় না। সে নিচে কোথাও নেই। অগত্যা ইমান সিউর হয় মীরা লিফটেই বন্দি আছে। কেমন অবস্থায় আছে মেয়েটা? ভয় পাচ্ছে? কান্না করে দিয়েছে? অতিরিক্ত অন্ধকারে মাথা ঘুরে পড়ে যায়নি তো? শ্বাস নিতে পারছে তো? দমবন্ধ লাগছে কি? এত চিন্তায় তার পাগল দশা। শার্ট এমনভাবে ভিজে আছে যেন সে সদ্য কাকভেজা হয়েছে, হাঁপাচ্ছে সে। পিপাসায় গলা চৌচির।
সে একটা দম ফেলে জেনারেটর কন্ট্রোল রুমে গেল। জেনারেটর কন্ট্রোল রুমে সব ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রিক তারের সংযোগের অ্যাক্সেস রয়েছে। লিফটের সুইচ এখান থেকে অফ করে দিল সে। এরপর সিসিটিভি ফুটেজ অন করল। 20 মিনিট আগের 11 তলার ফুটেজ অন করে। মীরার সঙ্গে তার আরেক কলিগ হেনরি বিনো লিফটে উঠেছে। এরপর 10 তলার ফুটেজ অন করে। সেখান থেকে 1 সেকেন্ডের ব্যবধানে লিফট 9 তলায় গিয়ে থামে। হেনরি নেমে যায়। এরপর লিফটের গেট বন্ধ হল এবং ঠিক ওই টাইমেই কারেন্ট গেল। দ্যাটস মিন মীরা 9 তলা থেকে 8 তলার মধ্যে আটকা পড়ে আছে। ইমানের বুকটা ছ্যাঁতো করে উঠে। সে লিফটম্যানকে কল করে 9 তলায় আসতে বলে। লিফটের চাবি জেনারেটর কন্ট্রোল রুম থেকে খুঁজে যখন 9 তলায় সিঁড়ি বেয়ে উঠে তখন সম্ভবত মীরার লিফটে আটকে যাওয়ার আধ ঘন্টা পার হওয়ার উপক্রম। টেকনোলজির অবগতির ফলে চাবি ব্যবহার করে লিফট বা দরজা খোলা হয় না আজকাল। সবকিছু অটো সিস্টেমের আওতায় অন্তর্ভুক্ত। 9 তলায় লিফটের সামনে চাবি দিয়ে গুতাগুতি করে লিফটের দরজা খোলা হল, কিন্তু লিফট 9 তলা এবং 8 তলার মাঝামাঝিতে আটকে গেছে। রেস্কিউ টিম থেকে একজন চিৎকার দিয়ে বলে, ইউ দেয়ার? কোনো শব্দ হল না। ইমানের সে সময় প্রাণ যায় যায় অবস্থা। উনি আবারও মাইক হাতে নিয়ে বলে, ইউ দেয়ার? ইমান মনে মনে আল্লাহকে স্মরণ করছিল যেন মীরা আওয়াজ দেয়, অন্তত একবার হলেও। তাহলে কিছুটা স্বস্তি পাবে সে। অবশেষে আল্লাহর অশেষ রহমতে ভাঙ্গা গলায় আওয়াজ ভেসে আসে, আই এম স্টাক, প্লিজ হেল্প। ইমান স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে, যাক অন্তত সেই ভাছে। এখন এক্সপার্ট রেস্কিউ টিম মেম্বাররা নিশ্চয়ই কোনো উপায়ে মীরাকে বের করবেই। প্রথমেই তারা দড়িতে বেঁধে পানি আর টর্চ পাঠিয়ে দিল মীরার কাছে। মীরা সেগুলো দড়ি থেকে খুলে নিল, পরবর্তীতে টান দিয়ে দড়ি বের করে আনে। তাদের কাছে অক্সিজেন সিলিন্ডারও আছে। সব ব্যবস্থাই আছে, কিন্তু লিফটের বিরাট এক সমস্যা হয়েছে। যে কোনো মুহূর্তে লিফট ছিঁড়ে পড়ে যেতে পারে। খুবই সতর্কতার সঙ্গে তারা কাজ করছে। শেষে সিদ্ধান্ত নিল সম্পূর্ণ লিফটটার তার কেটে ফেলে উপরে টেনে আনবে। মিনিট 2-এর মধ্যে লিফটের উপর বিপরীত এবং সমান পরিমাণ বল প্রয়োগ করে উপরে টেনে আনা হল। মীরাকে লিফট থেকে উদ্ধার করে যেই না ফ্লোরে আনা হল, সঙ্গে সঙ্গে লিফট ধসে নিচে পড়ে গেল। কি ভীষণ বিকট শব্দ! বুক কেঁপে উঠে ইমানের। তার হাত কাঁপছে, মীরার চোখমুখ শুকিয়ে গেছে। ফ্যাকাশে ঘমাক্ত সে। চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। ইমান গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং সবার সামনে তার কপালে বেশ কিছুক্ষণ ধরে নিজের অধৈর্যরা চেপে রেখে মরা কণ্ঠে খুব আস্তে করে বলে, তুমি ঠিক আছো? মীরা উত্তর না দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। অনেক বড় একটা বিপদ থেকে সে বেঁচে ফিরে এসেছে। জনমভর সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকবে সে। আর 1 সেকেন্ডও দেরি হলে লিফট ছিঁড়ে নিচে পড়ে যেত। মাটির সঙ্গে সংঘর্ষে তার দেহ পিষে যেত। ভাবতেই লোম খাড়া হয়ে আসছে তার। ইমান তাকে বুকের মধ্যে আবদ্ধ করে বলে, আজকে তোমার কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যেতাম। মীরা কথাটা শোনামাত্র তার দিকে মাথা উঁচিয়ে একবার তাকাল। চোখে চোখ রাখল সে। টলমল চোখ থেকে মাত্র অশ্রু গালে গড়িয়ে যেতেই তার তসতসে নোনা জল খানি ইমান মুছে দিয়ে বলে, কান্না করো না প্লিজ। সব ঠিক আছে। রেস্কিউ টিমের সদস্যরা এসে মীরার প্রাথমিক মেডিকেল চেক আপ করল। ওর শুধু কপালে সামান্য কেটে গেছে। সেখানে ব্যান্ডেজ দিয়ে বলে উঠে, উনি মানসিকভাবে একটু শকে থাকতে পারে, ভয় পেয়ে গেছে। ওনাকে কমফোর্ট জোনে নিয়ে যান। একটু সময় দেন ওনাকে। মীরাকে নিয়ে ইমান সিঁড়ি দিয়েই নিচে নেমে আসে। দুইজনের মধ্যে কোনো কথা হয়নি আর। তবে ইমান বেশ আতঙ্কগ্রস্ত ছিল তা ওর চেহারার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে। অস্থিরতা এখনো কাটেনি ওর। বারবার মীরার হাত ধরে কাছে টেনে নিচ্ছে তাকে। একসময় মীরা বলে উঠে, আমি ঠিক আছি,
ঠিক নাই তুমি। আমি বুঝতে পারছি। মীরা আর কিছু বলল না। ইমান তাকে নিয়ে সোজা বাসার উদ্দেশ্য রওনা হওয়ার জন্য গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটের পাশেই মীরার অবস্থান হল। ইমান নিজ থেকে তার চুল সরিয়ে দিয়ে খোপা করে দিল, এসি বাড়িয়ে দিল। সিট বেল্ট পরিয়ে দিয়ে আরেকবার কপালে চুমু দিতেই মীরা বিরক্তিতে চবর্ণ উচ্চারণ করে। ইমান সেই বিরক্তির ধার ধরল না। তার এমন পাগলামোতে মীরা অবাক। হুট করে তার প্রতি এত কেয়ার। শুধু মরে যাচ্ছিল বলেই এই আধিক্যতা। মানুষ ঠিকই বলে মরলেই কদর বাড়ে। ইমান প্রথমেই বাসায় গেল না। একটা আইসক্রিম পার্লারে এসে গাড়ি পার্ক করল। মীরা ভ্রু কুঁচকে উৎসাহের সঙ্গে তার দিকে তাকাল। ইমান বলে, নিউ ইয়র্ক এসে তোমার এত বাজে ও ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে আমি কল্পনাও করিনি। তুমি নিশ্চয়ই নিউ ইয়র্ককে খুব খারাপ একটা শহর ভাবছ, যেখানে পদে পদে বিপদ। আসলে তা নয়, আমার শহরটা খারাপ না। এই শহরটা খুব চমৎকার। আনন্দ দিয়ে ঘেরা এর প্রাচীর, মায়াভর এর প্রাকৃতিক সৌন্দর্য। আপনার শহরকে আমি খারাপ ভাবিনি একবারও। বেশ, চল নামি। মীরা আইসক্রিমের দোকানের দিকে তাকিয়ে বলে, আমি আইসক্রিম খাব না। ইমান হতাশ হয়ে বলে, মীরা প্লিজ বি নরমাল। আগের মতো চঞ্চল হয়ে যাও। তোমার এমন শান্ত আচরণ সহ্য হয়। তুমি পাখির মতো চঞ্চল, তোমাকে পানির মতো শান্ত রূপে মানায় না। বিপদ তো হবেই, তাই না? সকল প্রতিকূলতা রোধ করেই বাঁচতে হবে। মীরার যেন কি হল। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। এরপর হিচকি তুলে বলে, আমার সবকিছু অসহ্য লাগে। আপনার জন্য আমার সব সুখ কর্পূরের মতো নাই হয়ে গেছে। আপনি আমার জীবনে না আসলে খুব ভালো হতো। আপনাকে ভালোবাসা আমার জীবনে সবচেয়ে বড় অপরাধ। এই অবাধ্য ভালোবাসাটা গলার কাটার মতো লাগে। না পারি গিলতে, না পারি সইতে। রাস্তার ধারেই গাড়ি পার্ক করা আছে। বিশাল বড় ভবনের পাশে। ইমান শপিং মলের পেছনে সাইডে আইসক্রিম শপের সামনে গাড়ি থামিয়েছে। সে নেমে পড়ে গাড়ি থেকে। এরপর ড্রাইভিং সিটের পাশের সিটটার দরজা খুলে দিয়ে বলে, আসো। মীরা চোখমুখে তখনও রক্তিম আভা ফুটে আছে, চোখে নোনা পানি টলমল করছে। অথচ ইমান নির্বিকার। তাকে জোর করে হলেও আইসক্রিম খাওয়াবে, কি আশ্চর্য! এত বড় একটা বিপদ থেকে বেঁচে ফিরেছে, এই মুহূর্তে কে এমন শপে এসে উৎসবের আমেজ নিবে? ছেলেটা দিন দিন গাধা হয়ে যাচ্ছে। এবারে ইমান দরজার ভেতর দিয়ে নিজের শরীর এগিয়ে এনে নিজ গরজে সিটবেল্ট খুলে তাকে টেনে বের করে। মীরার সামনে আবারও দৃশ্যমান হল আইসক্রিম শপটা। শপটা না অ্যাকচুয়ালি। বিরাট বড় স্ক্রিনে বেশ ডিজাইন করে বড় করে, উজ্জ্বল করে লেখা, কাওয়াল। এই শপের নাম আগে কোনো দিন শুনেনি মীরা। তবে ভেতরে না ঢুকেই অনুমান করা যাচ্ছে এটা খুব বিখ্যাত কোনো দোকান। কাচের দেয়ালে ওপেন লেখা, অর্থাৎ শপ এখন খোলা আছে। ইমান আবারও তার হাত ধরে এরপর আস্তে করে আগাতে থাকে। হাতে টান লাগায় সে আরেকবার পেছনে ফিরে। মীরা তখনও এক জায়গায় দাঁড়িয়ে আছে। ইমান ভ্রুকটি করে তাকায়, এরপর নিজে দুকদম ফিরে এসে বলে, তোমার উপর কিছু চাপাতে চাই না আমি। এই সংসার, আমাদের বিয়ে, মিথ্যা ভালোবাসা সব ভুলে যাওয়া আজকের জন্য। ইনফ্যাক্ট শুধু আজকের জন্য না। যতদিন তুমি ট্রমা থেকে বের হচ্ছ না ততদিন আমাকে প্রতারক স্বামী হিসেবে না দেখে বরং ট্যুর গাইড হিসেবে দেখতে পারো। এনজয় ইউর ডেস ইন নিউ ইয়র্ক। শাহরুখ খানের একটা ডায়লগ আছে, কাল হো না হো আগামীকাল আমাদের জীবনে আসবে কিনা কে জানে। ইটস আনসার্টেন। মীরা তার পানে তাকাল। ইমান খুব সুন্দর করে হাসল। সে হাসলে তার করাত দাঁতটা ঝিলিক মেরে ওঠে। ভালো লাগে দেখতে। ব্লু শার্টটা গায়ে মানিয়েছে বেশ। মীরা বলে,
আমরা এখন কোথায়? মানহাতানে। আর আপাতত ম্যাচিস হেরাল্ড স্কয়ারের সামনে। ওই পাশে মেইন গেট। আমি পেছনে দিক দিয়ে এসেছি জন্য বুঝতে পারছো না, এইটা নিউ ইয়র্কের অন্যতম বৃহৎ মল। ভেতরে ঢুকলেই বুঝতে পারবে। মীরা আশপাশে তাকালো। বিদেশের রাস্তাগুলোও ভারী সুন্দর। এ জায়গায় ভালোই ভিড়। এখন মনে হচ্ছে এদেশে মানুষ বাস করে। ইমান তাকে নিয়ে বৃত্তাকার পথে ঘুরে একদম এন্ট্রি পয়েন্টে আসল। গেটের সামনেই একটু উপরে লেখা দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট স্টোর, একটা স্টার চিহ্নের লোগো সেটে দেওয়া আছে পোস্টারের ওই দিকে। 3 ডাইমেনশনে। মীরা সামান্য বিস্মিত হয়ে তাকাল। আসলেই কি এটা সবচেয়ে বড় স্টোর? বিশ্বাস হচ্ছে না। এর চেয়ে তো আমাদের গাউছিয়া নিউ মার্কেটে ভিড় বেশি থাকে। ইমান তাকে নিয়ে মলের ভেতরে প্রবেশ করে। ভেতরে যেতেই মীরার চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। এত বিশাল হবে এটা বাইরে থেকে সে কল্পনা করেনি। অতিরিক্ত আলোয় সবকিছু ঝলমল করছে। চোখ ধাঁধা খেয়ে যাচ্ছে। ইমান তাকে নিয়ে সিঁড়ি বেয়ে 7 তলায় উঠে। সিঁড়ি দিয়ে উঠার সময় মলটার এক অংশ তার চক্ষু দিয়ে দেখা হল। তারা 7ম ফ্লোরে অবস্থিত কারভেলে ঢুকল। মীরার একটা জিনিস ভালো লাগল যে ইমান লিফট দিয়ে উঠেনি। সত্যি বলতে মীরা আর জীবনেও লিফটে উঠবে না। কারভেলে ঢোকামাত্র এসির হিম বাতাসে ঠান্ডা অনুভূতি হল। এখানকার সবখানে এসির টেম্পারেচার অনেক কমানো থাকে কিনা কে জানে। আশ্চর্যজনকভাবে সবটা 7 তলায়। মীরা ভেবে পেল না সে গাড়ির ভেতর থেকে 7 তলায় অবস্থিত এই দোকান কিভাবে দেখল। অবশ্য সর্বপ্রথম এ দোকানের পোস্টার সে গাড়ির মিররের রিফ্লেক্ট দেখে অনুমান করেছিল ইমান তাকে আইসক্রিম খাওয়াতে এনেছে। তারা প্রবেশ করতেই একজন ওয়েটার হাসিমুখে এসে তাদের অভ্যর্থনা জানায়। ইমান হেসে বলে, আমাদের কর্নারের একটা টেবিল দিন। সে হতভম্ব হল ইমানের কথায়। ওর বিন্দুমাত্র লজ্জাবোধ নেই? অসভ্যতা এখনো কমেনি? কিভাবে ওয়েটারকে ডেকে বলে কর্নারের টেবিল চাই? বেশরম ছেলে। একটু আগেই বলল তাকে স্বামী হিসেবে ভাবতে না, অথচ কর্মত লুচ্চা বয়ফ্রেন্ড থেকেও অধমে। মীরা কটমট করে বলে, আমি কর্নারের টেবিলে বসব না। একদম মাঝে বসব, আর আপনি মোটেও আমাকে স্পর্শ করবেন না। এই অধিকার বিয়ের রাতেই হারিয়ে ফেলেছেন। ইমান বিস্ফোরিত চোখে তার দিকে তাকাল। পুরা ব্যাপারটা ধাতস্থ করতে সে সময় নিল। এরপর হেসে বলে, বেশ, মাঝের ওই ফুলদানির পাশে টেবিলে গিয়ে বসি, আসো। ইমানের শান্ত স্বভাবটা ভালো লাগছে। আগের সেই রগজটা অভ্যাসগত আচরণ আপাতত এই মুহূর্তে আর করছে না। বরং শান্ত, নরম সুরে কথা বলছে সবসময়। গলার স্বরে বিন্দুমাত্র শ্লেষ নেই। তারা চেয়ারে বসতেই ইমান ইচ্ছা করে তাকে খচা মেরে বলে, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে নিয়ে কর্নারের টেবিলে বসে ওইসব আজেবাজে কিছু করব? মীরা একবার চোখ পাকিয়ে তাকাল। ইমান মেনু কার্ডে চোখ বুলাতে বুলাতে হেসে দিয়ে বলে, তুমি এখনো ম্যাচুর হওনি, বাচ্চা একটা মেয়েকে বিয়ে করে ফেলেছি। কথাটা শেষ হওয়ার পর তারা দুজনই দুজনের দিকে তাকাল। বেশ বিব্রতকর অবস্থা। তাদেরকে উদ্ধার করতে ওয়েটার আসল অর্ডার নিতে। ইমান নিজের সব মনোযোগ অর্ডার দেওয়ায় ঢেলে দিল। ওয়েটার যাওয়ার পর ইমান বলে উঠে, তুমি জুইকে সত্যটা বলনি কেন? মীরা ঠাওর করতে পারল না কাকে সে কোনো সত্য বলেনি। ক্ষণেই মনে পড়ে গেল জুইয়ের কথা। নতুন পরিচয় হওয়া জুই জানতে চেয়েছিল সে ইমানের কে হয়। যদিও বা প্রশ্নটা ইমানকে করা হয়েছিল কিন্তু জবাব সে দিয়েছিল। মীরা বলে, আমি কাউকেই কিছু বলিনি। সেটা তো দেখতেই পারছি, কিন্তু কেন? তুমি চাইলেই আমার বাসায় সব সত্য বলে দিতে পারতে। যে কথাটা আপনি বলেননি সে কথাটা আমার মুখ থেকে বলা শোভা দেয় না।
আমি নিজ থেকে আপনার পরিবারের কাউকেই সত্যটা কোনো দিন বলবো না। তুমি কি আমার উপর অভিমান করে আছো? আপনার উপর অভিমান করার অধিকার আমি নিজেকে দেইনি। বাব্বা, আজকাল দেখছি তুমি অধিকার নিয়ে অনেক সোচ্চার। মীরা অন্যদিকে তাকালো। রেস্টুরেন্টে আরও অনেকেই আছে। 4টা টেবিল বুকড। একটা টেবিলে কাপল বসেছে, তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে চুমু খেল। তা দেখে মীরা চোখ বড় বড় করে তাকিয়ে তোবদা খেল। ইমানের বেশ হাসি পেল। ওয়েটার আইসক্রিম নিয়ে আসলো। ইমান সবার আগে নিজে খাওয়া শুরু করল। যদিও সে আইসক্রিম চকলেট খায়নি, কিন্তু মীরার নাকি সবচেয়ে প্রিয় আইসক্রিম, এই জন্য এখানে আসা। এখানকার আইসক্রিম বেস্ট। অবশ্য এই বেস্ট রেটিং সে দেয়নি, জুইয়ের রিকমেন্ডেশন এটা। মীরা তাকে দেখে চামচে করে আইসক্রিম মুখে দিল। তার কাছে বেশ মজা লাগল। বাটার স্কচের সঙ্গে চকলেটের একটা ফ্লেভার পাচ্ছে সে। ইমান বলে, কালকে সোনালি আপুর সঙ্গে কথা হয়েছে। মীরা চোখ তুলে তাকালো। ইমান বলে উঠে, তুমি জানো বাসায় সবাই তোমার জন্য কত দুশ্চিন্তা করছিল? এভাবে না বলে আসাটা কিন্তু বাচ্চামো। সোনালি আপু আপনাকে সব বলে দিয়েছে? মোটামুটি ভাবে সব জানি। আসলে আমি তোমাদের সম্পর্কে কিছু জানতাম না। যোগাযোগ ছিল না বিধায় তোমরা যে আলাদা থাকছো এটা জানি না। মা রাগ করে মামা বাসায় শিফট হয়েছে আমাদের নিয়ে। ভালো করেছে। আগেই এমনটা করা উচিত ছিল। মীরার মুখটা ভার হয়ে আসল। তা দেখে ইমান চুপ মেরে যায়। আজকে এইসব কথা উঠানো ঠিক হবে না। মেয়েটার সঙ্গে পড়ে ধীরে সুস্থে কথা বলতে হবে। আইসক্রিম খাওয়া শেষ করে ইমান বলে, আমাদের লাঞ্চ করা উচিত ছিল। এ সময় কে আইসক্রিম খায়? মীরা বলে, আপনার আম্মু আমার জন্য আজকে স্পেশাল ডিশ করবে দুপুরে। ইমানের মুখ কঠিন হয়ে আসে। সে নিজেকে সামলিয়ে বলে, আমার মা বহু আগেই গত হয়েছে। তুমি কার কথা বলছো? মীরা সামান্য চমকে উঠে বলে, আপনার স্টেপ মাদার আর কি। নিজের মা আর স্টেপ মায়ের মধ্যে তফাতে আছে। হুট করে আপনার মা বলাটা বিভ্রান্ত সৃষ্টি করে। কিন্তু নেক্সট হলিডেতে সাদকে নিয়ে ডিজনিল্যান্ডে যেতে পারো। চল এখন বাসায় যাই। তোমার রেস্ট নিতে হবে, মেডিসিনও নিতে হবে। লেটস গো। তারা বাসায় যখন পৌঁছে তখন লাঞ্চ আওয়ার। সাদ আর হাসনাহেনা ডাইনিং টেবিলে অপেক্ষা করছিল। তাদের আসতে দেখে সাদ খুশি হয়ে বলে, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। একসঙ্গে লাঞ্চ করব। কাম। হাসনাহেনাও যোগ দিয়ে বলে, আজকে মেক্সিকান একটা ডিশ করেছি। চিকেনের একটা প্রিপারেশনও আছে, ওটা অবশ্য তুর্কি স্টাইলে বানাবো। আসো মীরা, সে কি তোমার কপালে কি হয়েছে? মীরা টেবিলে বসে বলে, দুর্ঘটনার কবলে পড়ে গিয়েছিলাম। ইমান কখনোই বাসায় খায় না, তাই ডাইনিং রুম অতিক্রম করে যেতে ধরলে হাসনাহেনা বলে উঠে, তুমি উপরে কেন যাচ্ছ? খেয়ে যাও। আজকে ইমান মীরার সামনে ঝামেলা করল না, টেবিলে মীরার পাশে বসল। মীরা শর্টকাটে সবটা বলল। হাসনাহেনা বলে, আল্লাহর রহমত তোমার কিছু হয়নি। তারা নিঃশব্দে খেয়ে ওঠে। মীরা খেয়ে উপরে উঠে যায়। ইমানের খাওয়া শেষ হয়নি, সে টাইম নিয়ে ফোন চালাতে চালাতে খাবার চিবাচ্ছে। হাসনাহেনা বলে, খাওয়ার সময় ফোন চালাতে হবে? ইমান উঠে পড়ে। তার প্লেটে খাবার বাকি ছিল, সেগুলো আর খেল না। উপরে উঠে দেখল মীরা আজকেও ডিভানে গুটিসুটি মেরে শুয়ে ঘুমাচ্ছে। এত স্বল্প সময়ের ব্যবধানে কেউ কিভাবে ঘুমাতে পারে? ইমান তাকে পাজো কোলে তুলে বেডে শুয়ে কম্বল গায়ে দিয়ে দিল। এরপর নিজে গোসল করতে বাথরুমে ঢুকে খানিকক্ষণ পর সে খালি গায়ে বের হল বাথরুম থেকে। আসলে গেঞ্জি সঙ্গে নিতে ভুলে গিয়েছিল। রুমে মীরা ঘুমাচ্ছে ভেবে সে বের হয়,
কিন্তু মীরা তখন ঘুম থেকে উঠে বসে আশেপাশে তাকাচ্ছে। তাদের চোখাচোখি হতেই ইমান বেশ বিব্রত বোধ করে। এখনই ওর ঘুম ভেঙে উঠে বসতে হল। মীরা মুখ ঘুরিয়ে নিয়ে বলে, আমি না ডিভানে ছিলাম। বেডে আসলাম কিভাবে? ইমান কাবার্ড থেকে গেঞ্জি বের করে পরিধান করে বলে, আমি কিভাবে জানব? মানে এটা কিভাবে পসিবল? আমি রুমে এসে তোমাকে এই জায়গায় দেখেছি, কিন্তু আমি ডিভানে ছিলাম। ক্লিয়ারলি মনে আছে। তাহলে মনে হয় ঘুমের মধ্যে হেঁটে হেঁটে এসেছ, আই মিন স্লিপ ওয়াক। মীরা হা হয়ে গেল। সে স্লিপ ওয়াক করে? মাই গড, কি ভয়ঙ্কর রোগ! যদি সে ঘুমাতে ঘুমাতে বাইরে বের হয়ে যায়? চলবে।